প্রিয় এসএসসি 2025 শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদের লেকচার নাম্বার 4-এ। অলরেডি কিন্তু তোমাদের 3টি লেকচার পাবলিশড হয়ে গিয়েছে, যেখানে আমরা পড়াচ্ছি অধ্যায় 2 গতি। সেখানে কিন্তু গতির সবগুলো বেসিক নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে হচ্ছে আমরা গতির লাস্ট ক্লাস বলতে বেসিক ক্লাস। এরপর থেকে আমাদের কিন্তু টাইপ ভিত্তিক সিকিউ অ্যান্ড এমসিকিউ নেক্সট ক্লাস থেকেই তোমরা চ্যাপ্টার 2 এর উপরে পাবা। দেন চ্যাপ্টার 2টা শেষ করে আমরা নতুন আরেকটা চ্যাপ্টার শুরু করব। কোন চ্যাপ্টার আমরা শুরু করতে পারি সেটা কিন্তু তোমরা এখনই আমাকে এই ভিডিওতে কমেন্টে জানায় দিবা যে নেক্সটে ফিজিক্সের কোন চ্যাপ্টারটা আমি শুরু করব। আমার সাজেশন অনুযায়ী যে চ্যাপ্টারগুলো দিয়েছিলাম সেই সাজেশনের অনুযায়ী নেক্সটে তোমরা কোন চ্যাপ্টার চাও। একটা ছোট ভাই আমাকে বলেছিল যে তোমরা পঞ্চম চ্যাপ্টারটা চাও। সো আমি আরও কয়েকজনের থেকে জানতে চাই যে তোমরা আসলেই কি পদার্থবিজ্ঞানের নেক্সট চ্যাপ্টার হিসেবে পঞ্চম চ্যাপ্টারটা চাও কিনা, সেটা কমেন্ট করবা। এরপরে হচ্ছে 2টা ক্লাসে হচ্ছে আমরা টাইপ ভিত্তিক সিকিউ সলভ করব, অ্যান্ড 3 নাম্বার ক্লাসে হচ্ছে আমরা কি করব, টাইপ ভিত্তিক এমসিকিউ সলভ করব। দেন নেক্সট চ্যাপ্টারে চলে যাব। টেস্টের আগে কিন্তু এইভাবেই চলতে থাকবে, অ্যান্ড এইভাবে কিন্তু আমি টেস্টের আগে টার্গেট নিয়েছি যে তোমাদের হচ্ছে সব ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো এইভাবে শেষ করে দিব। এরপরে হচ্ছে টেস্টের পরে আর কোনো বেসিক টেসিক কিছুই পড়ানো হবে না, সম্পূর্ণ সিলেবাস প্র্যাকটিস করানো হবে, টেস্ট পেপার সলভ করানো হবে, সব কিছু করা হবে টেস্টের পরে, যাতে করে তোমাদের একদম ফুল প্রিপারেশন থাকে এসএসসির জন্য। সো 6 মাসের টার্গেট নিয়েছিলাম, সেই 6 মাসের মধ্যে অলরেডি 10 দিন যাবত কিন্তু ক্লাসগুলো আপলোড হচ্ছে। সো তারই ধারাবাহিকতা আজকে হচ্ছে তোমাদের লেকচার 4 ফিজিক্সের উপরে গতি অধ্যায়ের বেসিক আলোচনার শেষ ক্লাস। সো দেখো, আগের দিনে আমরা যে আলোচনাগুলো করেছিলাম, আচ্ছা আজকে কি বার, রুটিন অনুযায়ী কিন্তু আজকে তোমাদের বুধবার। সেই বুধবার 8টা বাজে কিন্তু এই যে ফিজিক্স ক্লাসটি আপলোড হচ্ছে, এই যে 10 জুলাই, আজকে ডেটটা হচ্ছে 10 জুলাই, সেটা কি বুধবার। ফিজিক্স ক্লাসটি তোমাদের এখন আপলোড হচ্ছে বিকাল 5টা বাজে, কিন্তু উচ্চতর গণিত ক্লাসটিও আপলোড হবে। সো দেখো, গতদিন আমরা শিখেছিলাম দূরত্ব কি, স্মরণ কি, তারপর হচ্ছে দূরত্ব স্মরণ বৃত্তাকার পথে কেমন হয় সেইটা, দ্রুতি কি শিখেছি, বেগ কি শিখেছি, সুষম বেগ অসম বেগ কি শিখেছি, ত্বরণ কি শিখেছি, তারপর হচ্ছে এখানে ত্বরণ দিয়ে আমরা হচ্ছে সুষম ত্বরণ এবং অসম ত্বরণ কি সেটা দেখেছি, এবার ত্বরণ কিভাবে আসে সেই বিষয়গুলো দেখেছি। তারপর হচ্ছে অসম ত্বরণ দেখেছি, মন্দন কি সেটা আমরা দেখেছি, গতির সব যেই সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো আমরা দেখেছিলাম, গতদিন প্রমাণ করেছিলাম সূত্রগুলো কিভাবে কি আসছে। আজকে আমাদের টপিক শুরু হচ্ছে অভিকর্ষ নিয়ে, ঠিক আছে? তো দেখো, অভিকর্ষ আসলে একটা কি? অভিকর্ষ একটা বল। অলরেডি তোমরা যারা পড়াশোনা করো জানো, ছোটবেলা থেকে জানো অভিকর্ষ হচ্ছে একটা বল। সো এখন আমি যদি বলি এইটা হচ্ছে গিয়ে তোমার পৃথিবী, এই যে এইটা যদি হয় তোমার পৃথিবী, এইটা যদি হয় তোমার পৃথিবী, এবং পৃথিবীটা একটু সুন্দর করে আঁকলে ভালো হয় না? অবশ্যই ভালো হয়, একটু পৃথিবীটা সুন্দর করে আঁকি। সো এটা হচ্ছে তোমাদের পৃথিবী। এখন কেউ কেউ হাসতেছো যে এটা সুন্দর হয়েছে, হাই শোনা ভাইয়া চিত্র আঁকতে পারি না, কি করবো বলো? সো এটা হচ্ছে গিয়ে বলো তো পৃথিবী। সো এই পৃথিবীর উপরে ধরো কোন একটা বস্তু আছে, ঠিক আছে? পৃথিবীর উপরে ধরো একটা কি আছে, বস্তু আছে। সেই বস্তুকে পৃথিবী নিজের দিকে কি করে, নিচের দিকে আকর্ষণ করে না? তোমাকে পৃথিবী আকর্ষণ করে রাখতেছে না? বুঝবা কিভাবে? একটা লাফ দাও তো, লাফ দিয়ে আবার কোথায় চলে আসবে? পৃথিবীতে চলে আসবে না? কোনো বস্তুকে ছেড়ে দাও, ছেড়ে দিলে সেই বস্তুটা কোথায় চলে আসবে? পৃথিবীতে চলে আসবে না? তার মানে আমরা বুঝতে পারি যে পৃথিবী কোন একটা বস্তুকে আকর্ষণ করে। তাহলে দেখো, এই মহাবিশ্বের যে কোনো বস্তুর সাথে পৃথিবীর যে আকর্ষণ, যে কোনো বস্তুর আকর্ষণই হলো অভিকর্ষ। সো দেখো, অভিকর্ষ আর মহাকর্ষের মধ্যে একটা পার্থক্য দেখো, যে পৃথিবী, যে আচ্ছা ধরে নাও এটা পৃথিবীর বাইরে, এটা হচ্ছে গিয়া তোমার চাঁদ, আর এটা হচ্ছে গিয়া তোমার সূর্য, ঠিক আছে? এইটা ধরো হচ্ছে তোমার চাঁদ, আর এইটা ধরো হচ্ছে তোমার সূর্য, ঠিক আছে? তো এটা যদি হয় তোমার চাঁদ, এটা যদি হয় তোমার সূর্য, তাহলে এই যে চাঁদ আর সূর্যের মধ্যে একটা কি আছে বলতো? আকর্ষণ আছে না? অবশ্যই আছে। দেখো, এটা তুমি হয়তো বা ফিল করতে পারতেছো না, বাট আপাতত তুমি জেনে রাখো যে এখানে চাঁদ আর সূর্যের মধ্যে একটা কি আছে, আকর্ষণ আছে। তো দেখো, চাঁদ আর সূর্যের মধ্যে যে আকর্ষণ, এই আকর্ষণটাকে আমরা কি বলবো বলতো? এই আকর্ষণটাকে আমরা বলবো হচ্ছে মহাকর্ষ। এই আকর্ষণটাকে আমরা কি বলবো? মহাকর্ষ। এবং এবার দেখো, চাঁদ আর পৃথিবীর মধ্যে একটা আকর্ষণ আছে না? চাঁদ পৃথিবীকে নিজের দিকে আকর্ষণ করে পৃথিবীর চারপাশে ঘুরতেছে না? সো এই আকর্ষণটাকে কি বলবো আমরা বলতো? অভিকর্ষ। সো নর্মালি দুইটা বস্তু যদি আকর্ষণ করে সেটাকে আমরা মহাকর্ষ বলবো। সেই দুইটা বস্তুর যদি একটা পৃথিবী হয় সেটাকে আমরা কি বলবো? অভিকর্ষ বলবো। সো দেখো, এটা যেহেতু পৃথিবী ছিল, পৃথিবী চাঁদকে যে বলে আকর্ষণ করতেছে সেটা অভিকর্ষ, পৃথিবী সূর্যকে যে বলে আকর্ষণ করতেছে সেটা অভিকর্ষ। তো চাঁদ আর সূর্য যে আকর্ষণ করতেছে, এখানে তো পৃথিবী নাই, তাহলে এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে মহাকর্ষ।
ঠিক আছে। তো এই যে দেখো, অভিকর্ষ হইতে হলে কি থাকতে হবে বলতো, পৃথিবী থাকতে হবে। অভিকর্ষ যদি হতে চায় তাহলে অভিকর্ষ হতে গেলে একটা বস্তু হচ্ছে কি পৃথিবী থাকতে হবে, অন্য বস্তু যে কোনো কিছু হইতে পারে। সো পৃথিবীর সাথে কোনো বস্তুর আকর্ষণকে আমরা কি বলবো, অভিকর্ষ। এই যে কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে আমরা কি বলবো, অভিকর্ষ। সো অভিকর্ষ যদি বুঝে যাও, এবার দেখো অভিকর্ষজ ত্বরণ। তাইলে বলো তো, এইটা যদি হয় পৃথিবী, ঠিক আছে, এটা যদি হয় পৃথিবী, এটা যদি হয় পৃথিবী, আর এটা যদি হয় বস্তু, তাহলে এই বস্তুটা পৃথিবী একটা আকর্ষণ করে না? সেই আকর্ষণটা একটা কি বলতো, বল না? সেই বলটা কার সমান, আমাদের ওজনের সমান না? বুঝছো? আবার বলতেছি, দেখো এইটা হচ্ছে পৃথিবী। পৃথিবী কোন একটা বস্তুকে নিজের দিকে কি করে, আকর্ষণ করে। তাহলে আকর্ষণ করলে পৃথিবী একটা কি দেয় বলতো, বল দেয় না? আকর্ষণ যখন করে তখন পৃথিবী একটা কি দেয়, বল দেয়। বল দিয়ে টানে, সেই বলটাকে আমরা কি বলতে পারি বলতো, ওজন। যেটা সমান সমান কিন্তু এম ইন্টু জি, ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। এই যে জি আসছে না, জি হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণ। এখন অভিকর্ষজ ত্বরণকে আমরা কি বলি, এই যে দেখো, যেহেতু যেহেতু আমরা গত ক্লাসে দেখছিলাম যে কোনো বস্তু ধরো এই যে ইউ স্থির আছে, 0 মিটার পার সেকেন্ড, মানে আদিবেগ, ধরো আদিবেগ হচ্ছে স্থির অবস্থায় আছে। তুমি যদি এই স্থির বস্তুটাকে কোনো একটা বল দাও, তাহলে বস্তুটা এখানে সরে আসবে, সরে এসে এখানে একটা কি হবে বলো তো, ভি হবে। যেহেতু বেগের পরিবর্তন হয়েছে, তাহলে একটা কি থাকবে, ত্বরণ থাকবে না? সো দেখো, এই বলটা যদি হচ্ছে অভিকর্ষ বল হয়ে যায়, এই বলটা যদি কি হয়ে যায় বলতো, অভিকর্ষ বল হয়ে যায়। এই যে বলটা দেখতেছো না, যেই বলটা তুমি দিতেছো সেটা যদি অভিকর্ষ বল হয়ে যায়, এই যে যেমন এই যে পৃথিবী এই বস্তুর উপর নিচের দিকে একটা কি দিচ্ছে বলতো, বল দিচ্ছে। পৃথিবী এই বস্তুর উপর নিচের দিকে একটা কি দিচ্ছে, বল দিচ্ছে, যার কারণে এই বস্তুটা নিচের দিকে আসতেছে। তাহলে এই বস্তুটা ধরো তুমি উপরে কোনো একটা বস্তু 0 অবস্থান থেকে, মানে হাত দিয়ে ধরে, আদিবেগ ছিল 0, জাস্ট ছেড়ে দিছো, তাহলে প্রত্যেক সেকেন্ডে এর বেগের মান কি হবে বলতো, বাড়তে থাকবে না? অবশ্যই। প্রত্যেক সেকেন্ডে এর বেগের মান কি হইতে থাকবে ভাইয়া, প্রত্যেক সেকেন্ডে এর বেগের মান কিন্তু বাড়তে থাকবে। তো বাড়তে 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 তাহলে কি পরিমাণে বাড়বে, এই যে বেগের মান যেহেতু বাড়ছে, তাহলে একটা ত্বরণ থাকবে। এই ত্বরণটাকে বলা হয়, এই যে বেগের মান যেহেতু বাড়ছে, এখানে যেহেতু বেগের মানের পরিবর্তন হয়, তাহলে একটা কি থাকবে, ত্বরণ থাকবে। ত্বরণটা যদি আগের ক্লাসে ভালো মতো বুঝে যাও, তাহলে এটা কিন্তু তুমি বুঝতে পারো, তাহলে একটা কি থাকবে, ত্বরণ থাকবে। সো এই যে অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর যে ত্বরণ হয়, সেটাকে আমরা কি বলি, অভিকর্ষজ ত্বরণ। সো দেখো, অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। ত্বরণের সংজ্ঞা কি ছিল, কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। কিন্তু এখানে বেগ বৃদ্ধির হার কোন বলের কারণে হবে, অভিকর্ষ বলের কারণে। মানে বেগটা যদি অভিকর্ষ, নর্মালি যদি তুমি বল দাও, সেখানে যে ত্বরণ হইলো, বেগের পরিবর্তন হইলো, ত্বরণ হইলো, বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বললাম, সেইটা কিন্তু হচ্ছে আছে, সেটার জন্য আমরা একটা ত্বরণ পাবো। যে সেই ত্বরণটা কি বলতো, সেই ত্বরণটা হচ্ছে এ ইকুয়াল টু কি বলতো, এই যে ভি মাইনাস ইউ বাই, সময় যতটুকু লাগছে, ধরো এখানে টি সময় লাগছে, তাহলে ভি মাইনাস ইউ বাই টি দিয়ে আমরা কি পেয়ে যাই, ত্বরণ পেয়ে যাই না? কিন্তু এখানে যদি বলটা অভিকর্ষ বল হয়, তাহলে এই অভিকর্ষ বলটা তো নির্দিষ্ট, তাই না? পৃথিবীর আকৃতি নির্দিষ্ট এবং এই বলটাও নির্দিষ্ট। পৃথিবীর সকল বস্তুর উপর সমান বল দেয়, ঠিক আছে? পৃথিবী সকল বস্তুর উপর কি সমান বল দেয়। সেটা নির্ভর করে অবশ্য কিসের উপর, ওই বস্তুর ভরের উপর। যে বস্তুর ভর যত বেশি, তাকে তত বেশি বলে পৃথিবী টানবে। কিন্তু ধরে নাও ভর যদি সমান হয়, তাহলে পৃথিবী সবার উপর সমান বল দেয়। তো যদি সমান বল দেয়, তারপরে হচ্ছে এই যে বস্তুটার বেগটা যতটুকু বাড়তে থাকবে, তো এই বেগ বৃদ্ধির হারটাকে আমরা কি বলবো বলতো, অভিকর্ষজ ত্বরণ। সো এই অভিকর্ষজ ত্বরণকে প্রকাশ করা হয় কি দিয়ে, জি দিয়ে। এটার একটা আদর্শ মান আছে, যেহেতু এই নির্দিষ্ট বস্তুর উপর এই বল কখনো কি হয় না, অভিকর্ষ বল, আকর্ষণ বল কখনো কি হয় না, চেঞ্জ হয় না, যার কারণে এই জি এর একটা নির্দিষ্ট ভ্যালু পাওয়া যায়। সেটা কি বলতো, 9.8 মিটার পার সেকেন্ড। ওকে, হিসাবের সুবিধার্থের জন্য আমরা এটা আদর্শ মান ধরা হয় 9.81, বাট আমরা ওয়াইডলি ইউজ করি 9.8। ওকে, সো এই দেখো, একে জি দ্বারা প্রকাশ করা হয়। এবং অবশ্য ত্বরণের মাত্রা কি, ত্বরণের মাত্রা কি ছিল বলতো, ত্বরণের মাত্রা কিন্তু ছিল হচ্ছে LT ইনভার্স 2। সো অভিকর্ষজ ত্বরণ যেহেতু একটা ত্বরণ, তো এটার মাত্রাও কি বলতো, LT ইনভার্স 2। আর SI বা আন্তর্জাতিক একক পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। ত্বরণের একক যা, অভিকর্ষজ, দেখো ত্বরণ আর অভিকর্ষজ ত্বরণ কোনো একটা আলাদা জিনিস না, তো একই তো জিনিস। দেখো, ত্বরণ মানে হচ্ছে যে কোনো বলের কারণে বস্তুর বেগ পরিবর্তনের হার, আর এইখানে তোমার হচ্ছে অভিকর্ষজ ত্বরণ হচ্ছে
কিসের জন্য হচ্ছে তোমার যে পৃথিবী কোনো বস্তুকে যে বল আকর্ষণ করে, এই আকর্ষণের কারণে বস্তুর যে বেগটা বৃদ্ধি পায়, এই যে যেহেতু আকর্ষণ বল, বল দিলে বেগের পরিবর্তন হয়, তাহলে ত্বরণ হয়। তাহলে পৃথিবী যেহেতু আকর্ষণ করতেছে, তাহলে একটা বল দিতেছে, বল দিয়েই তো আকর্ষণ করতেছে, তাহলে বেগের পরিবর্তন হবে। এই যে জিরো ছিল, আস্তে আস্তে যতই নিচে নামতে থাকবে ততই কি বেগ বললো তো কত ত্বরণ, এই ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড আকারে বাড়তে থাকবে। বাড়তে 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 এক সময় তোমার দেখা যাবে যে ত্বরণটা অনেক বেশি হয়ে গেছে। ওকে, ত্বরণ না, বেগ অনেক বেশি হয়ে গেছে। ত্বরণ কি থাকবে বলো তো? সেমই থাকবে। এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা সুষম ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ কি ত্বরণ? সুষম ত্বরণ। কেন সুষম ত্বরণ? কারণ বলটা তো ফিক্সড, আর বস্তুটা উপর থেকে যে পড়তে থাকে, তাহলে প্রত্যেক সেকেন্ডে সমান হারে বেগের মান বাড়তে থাকবে, কম বেশি ভাবে বাড়বে না, কিন্তু সমানভাবে বাড়তে থাকবে। সো এই যে অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণ হয়, সেই ত্বরণটাকে আমরা কি বলি বলো তো? সমত্বরণ। সেটাকে প্রকাশ করা কি দিয়ে? জি দিয়ে। জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এই যে ত্বরণ জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু এটা একটা ত্বরণ, তাহলে ত্বরণের একক কি? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে এলটি ইনভার্স 2। তো এই যে দেখো অভিকর্ষজ ত্বরণ, তাহলে হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠ মুক্তভাবে কোনো বস্তুর বেগ বৃদ্ধির যে হার, সেটাকে আমরা কি বলবো? অভিকর্ষজ ত্বরণ বলবো। ওকে, এখন দেখো পরন্ত বস্তু। পরন্ত বস্তু কি? এই যে পরন্ত বস্তু হচ্ছে, এটা যদি তোমার হচ্ছে ভূমি হয়, ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে তুমি যদি কোনো বস্তুকে নিচের দিকে ছেড়ে দাও, এই যে এই ধরো হচ্ছে এইচ উচ্চতা, এই যে মনে করো এটা হচ্ছে সেন্টার, এখান থেকে এই যে এইচ উচ্চতায় কোনো একটা উপরে বস্তু আছে, এই যে এইচ উচ্চতার উপরে কোনো একটা বস্তু আছে। তো এই বস্তুটারে তুমি ধরো হচ্ছে কি করবা? ছেড়ে দিবা। এই বস্তুটাকে তুমি যদি এখান থেকে গড়িয়ে ছেড়ে দাও, তাহলে বস্তুটা কি হবে বলতো? নিচ বরাবর পড়বে, পড়বে না? পড়বে। সো দেখো, তো বস্তুটাকে তুমি ছেড়ে দিবা, ছেড়ে দিলে সেটা হচ্ছে কি বলতো? নিচ বরাবর পড়বে। এখন এইখানে বস্তুটার আদিবেগ কি ছিল বলতো? জিরো ছিল। তাহলে কোনো বস্তুর আদিবেগ যদি জিরো থাকে এবং সেটাকে যদি ইউ আদিবেগ নিয়ে তুমি জাস্ট হচ্ছে উপর থেকে ছেড়ে দাও, মনে করো এটা তুমি হচ্ছে হাত দিয়ে ধরে রাখতেছিলা, এখন করলা কি? ঠাস করে ছেড়ে দিলে, ছেড়ে দিলে যেহেতু হাত দিয়ে ধরে রাখছো, কিন্তু ছুঁড়ে মারো নাই, হাত দিয়ে ধরে রাখছো, ধরে জাস্ট কি করলা? ছেড়ে দিলা। ছেড়ে দিলে এই বস্তুটা নিচে পড়তে থাকবে। সো এই বস্তুটাকে বলা হয় হচ্ছে পরন্ত বস্তু। মানে তুমি কোনো বস্তুকে যদি স্থির অবস্থান থেকে জাস্ট ছেড়ে দাও, সেটা কি হবে বলতো? নিচের দিকে পড়তে থাকবে। তো যখন এই বস্তুটা নিচের দিকে পড়তে থাকবে, তখন সেই বস্তুটাকে আমরা কি বলবো বলতো? পরন্ত বস্তু। এই পরন্ত বস্তুর সম্পর্কে আমাদের যে গ্যালিলিও আছে, বিজ্ঞানী গ্যালিলিও, এই গ্যালিলিও 3টি সূত্র বের করেন। এই যে বস্তুটা মানে কোনো একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে বস্তুটা যে পড়ে, সেই বস্তুটা এই পড়ার ক্ষেত্রে তোমার হচ্ছে গ্যালিলিও কয়টা সূত্র দিয়েছে? 3টা সূত্র দিয়েছে। তার মধ্যে আমরা এখন দেখবো হচ্ছে প্রথম সূত্রটা কি দিয়েছে। তো গ্যালিলিও প্রথম সূত্রটা বলেছে যে স্থির অবস্থান। স্থির অবস্থান মানে কি বলতো? একটু আগে বুঝাইলাম। এই যে মনে করো এটা যদি হয় ভূমি, বস্তুটা যদি এখানে থাকে, তাহলে এখানে বস্তুটা কি থাকতে হবে বলতো? স্থির থাকতে হবে। কি থাকতে হবে? স্থির থাকতে হবে। মানে বস্তুর কোনো আদিবেগ থাকা যাবে না। সো ইউ ইকুয়াল টু কি বলতো? জিরো ছিল। স্থির অবস্থান হতে থাকতে হবে এবং একই উচ্চতা। এখানে দুইটা বস্তু নেই, ধরো এই দুইটা বস্তু নিলাম এবং দুইটার উচ্চতা কি বলতো? একই। এই যে একই উচ্চতা। ওকে, একই উচ্চতা। এই যে এইটার জন্য যেই এইচ, এটার জন্য সেম এইচ। ওকে, তো এটার জন্য হচ্ছে আমাদের সেম এইচ। ওকে, এইটাও এইচ, এটাও এইচ। স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায়, তাহলে এখানে কোনো কি থাকবে না বলতো? বাধা থাকবে না। তাহলে বস্তুগুলা যেভাবে পড়বে, এই যে পড়বে, সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। মানে তুমি যদি একই উচ্চতা থেকে, এই যে একই উচ্চতা থেকে দুইটি বস্তুকে স্থির অবস্থান হতে ছেড়ে দাও, তাহলে একই সময়, ধরো বিল্ডিং এর ছাদ থেকে দুইটা সমান মাপের পাথরকে একই সাথে তুমি ছেড়ে দিলা, তাহলে এরা যখন নিচে পড়তে থাকবে, তাহলে একই সময় একই দূরত্ব থেকে, মানে এটা যদি এখানে থাকে, এটাও কি তার বরাবরই থাকবে, এটা যদি এখানে থাকে, এটাও তার বরাবর থাকবে, আর শেষে গিয়ে দুইজন একই সাথে মাটিতে গিয়ে পড়বে। বুঝছো? এটা হচ্ছে কথা। সো দেখো এখানে কি স্থির অবস্থান, মানে তুমি যদি স্থির অবস্থান মানে হচ্ছে বস্তুটার কোনো বেগ থাকবে না আগে, এবং একই উচ্চতা থেকে, এই যে উচ্চতা, এটারও উচ্চতা যা এবং এটারও উচ্চতা তার থেকে, স্থির অবস্থায় একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু। তো এই বস্তুতে আবার কি থাকবে না? কোনো বাধাও থাকবে না। তো বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু, যে কটা বস্তু পড়বে বিনা বাধায়, সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যতই সময় বাড়বে, ধরো এই যে সময় যদি হয় 5 সেকেন্ড,
তাহলে 5 সেকেন্ডে বস্তুটা প্রথম বস্তুটাও যেভাবে যাবে দ্বিতীয় বস্তুটাও সেইভাবেই যাবে, মানে সব সময় দূরত্ব এদের কি থাকবে বলতো, সময় থাকবে একই থাকবে এবং একই সাথে নিচে পড়বে। একটা কোয়েশ্চেন তোমাদের আমরা করি, ধরো এই যে এখানে আছে ধরো হচ্ছে কিছু তুলা, হ্যাঁ, আর এখানে আছে 1 কেজি একটা লোহা। এখন তুমি না এদেরকে হচ্ছে নিচে ফেলবা, বলো তো এই যে তুলা আগে নিচে পড়বে নাকি লোহার টুকরা আগে পড়বে? এই যে এটা হচ্ছে তোমার তুলা, এটা হচ্ছে তোমার তুলা, আর এটা হচ্ছে গিয়ে তোমার লোহা। তো তুমি বুঝতেই আছো যে ভাইয়া যে লোহাটা আগে পড়বে, কারণ তুলাটা পড়বে না। এখন তোমাকে যদি আমি কোয়েশ্চেন করি যে তুলাটা কেন পড়বে না, তখন তোমার অ্যান্সার আসার কথা যে ভাইয়া তুলা তো হালকা অনেক, তাহলে কি হবে, তাহলে বাতাস একে কি করবে, বাতাসের গতিবিধি রোধ করবে। আর লোহা অনেক ভারী, তাহলে বাতাসের গতিবিধি কি করতে পারবে না, যেহেতু লোহার ভর বেশি, তাহলে লোহার আকর্ষণ বল বা ওজনও কি বলতো বেশি। পৃথিবী মানে যত ভর বেশি হয় পৃথিবী তাকে তত কি জোরে আকর্ষণ করে। তো এম কে অনেক জোরে আকর্ষণ করবে, তুলাকে যেহেতু ভর কম কম আকর্ষণ করবে। আবার বাতাসের বাধাও আছে, এই যে এই বরাবর উপরের দিকে কে কাজ করবে বলতো, বাতাস কাজ করবে না। এই বরাবর উপরের দিকে কি করবে, বাতাস কাজ করবে, তাই না? এই বরাবর উপরের দিকে হচ্ছে আমাদের বাতাস কাজ করবে। এখন তুমি জাস্ট খেয়াল রাখো, তোমাদের ঘটনাটা যদি এমন হয় যে হচ্ছে তুমি কোনো ধরনের বাতাস নাই, ঠিক আছে, এখানে কোনো কি নাই, বাতাস নাই, তাহলে কোনো বাতাস যদি না থাকে তাহলে কি হবে ভাইয়া, বাতাস যদি না থাকে তাহলে এই যে লোহা আর তুলা দুইটা কি একই সাথে পড়বে। এটাই বলছে গ্যালিলিও প্রথম সূত্র, এটাই বলছে যে যদি বাহ্যিক কোনো বাধা না থাকে স্থির অবস্থানে এক উচ্চতা থেকে বিনা বাধায় পর্যন্ত সকল বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করবে। সো আমরা যদি দেখি যে আচ্ছা সকল বস্তু বলছে তাহলে লোহা ফালাবো আর তুলা ফালাবো, তো দেখি যে লোহাটা আগে পড়ে তুলাটা দেরিতে পড়ে, কেন, কারণ এখানে থাকে হচ্ছে বাতাসের বাধা। তো এই বাতাসের বাধা যদি না থাকে তাহলে পরীক্ষা করেও দেখা গেছে, এই পরীক্ষাটা রিসেন্টলি অনেক ভাইরাল হয়েছিল, যে একটা রুমের মধ্যে রুমটাকে আটকায় তারপর হচ্ছে জাস্ট একটা আপেল ফালায় আর একটা পশম হচ্ছে ফর ফালায়, ঠিক আছে, ওই দুইটা দেখা যায় একই সাথে পড়ে। সো ওইখান থেকে ওরা গ্যালিলিও সূত্রটা প্রমাণ করে। কিন্তু এখানে বায়ু থাকা যাবে না, মানে বাতাসটাকে কি করে রাখতে হবে, বাইরে বাইর করে দিতে হবে। তাহলে যদি এই ঘটনাটা ঘটে তাহলেই হচ্ছে আমরা কি করতে পারি, পরন্ত বস্তু সূত্র থেকে পরন্ত বস্তুর যে প্রথম সূত্র আছে সেটা হচ্ছে স্যাটিসফাই হয়। সেখানে কি বলছে, স্থির অবস্থান থেকে একই উচ্চতাতে পরন্ত সকল বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করে। ওকে, এখন দেখো দ্বিতীয় সূত্রটা কি ছিল, দ্বিতীয় সূত্রটা ওই একই, বস্তুটা কোথায় থাকবে বলতো, এই যে বস্তুটা থাকবে হচ্ছে ইউ, আদিবেগ থাকবে হচ্ছে 0, মানে স্থির অবস্থান থেকে। আর এটার আগে থাকতেই কোনো কি থাকা যাবে না, বাধা থাকা যাবে না। সো মানে এখানে বাতাস টাতাস কিছু থাকা যাবে না। নর্মালি তো এই এখানে বাতাস থাকে, এই যে এদিকে কি থাকে বলতো, এদিকে বাতাস থাকে না। সো ওই গ্যালিলিও বলছে যে বাতাস টাতাস কিছুই থাকা যাবে না, যদি বাতাস টাতাস থাকে তাহলে সূত্র এগুলো অ্যাকুরেটলি মানবে না। সো গ্যালিলিও বলছে যদি স্থির অবস্থান থেকে বিনা বাধা, বিনা বাধা মানে কি, বাতাস টাতাস মাঝখানে কোনো বাধা নাই, তাহলে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু, তাহলে এই যে এই বস্তুটা নিচের দিকে পড়বে না, এই বস্তুটা কি হবে বলতো, এই বস্তুটা নিচের দিকে পড়বে। যেহেতু এই বস্তুটা নিচের দিকে পড়বে তাহলে এটা একটা কি বলতো, পরন্ত বস্তু। তাহলে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় টি এ, মনে করো এটা এখান থেকে আসছে, এখানে পড়তেছে, কিন্তু পড়তেছে, বাট আমি এটার পজিশনটা এখানে ধরে নিলাম এবং এইখান থেকে এখানে আসতে এটা হচ্ছে টি সময় লাগে। তাহলে টি সময় এখানে ইউ ছিল একটা, তাহলে এখানে এসে কি হয়ে যাবে বলতো, ভি হয়ে যাবে না। ভি কত হবে সেটা তো জানি না, কিন্তু বেগ তো 0 থাকবে না, বেগ আস্তে আস্তে বাড়তে থাকবে, যেহেতু নিচের দিকে অভিকর্ষজ ত্বরণ কাজ করতেছে। সো বেগ বাড়তে বাড়তে এই যে ইউ সমান সমান 0 ছিল, এখানে এসে হয়ে গেছে কি, ধরে নাও ভি। তাহলে টি সময়ে প্রাপ্ত বেগ, তাহলে টি সময়ে যে বেগটা পাবে সেটা হচ্ছে সময়ের সমানুপাতিক, মানে ভি ইজ প্রপোর্শনাল টু টি। এই কথাটার মানে কি, এই কথাটার মানে কি, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, সেটা কি, ভি ইজ প্রপোর্শনাল টু টি, ঠিক আছে, ভি ইজ প্রপোর্শনাল টু টি, মানে ইউ হচ্ছে 0, আর হচ্ছে এই বস্তুটা দেখো তো যতই নিচে নামবে ততই বেগ কি হইতে থাকবে বলো তো, যতই নিচে নামবে ততই বেগ বাড়তে থাকবে। তো বাড়তে 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 একসময় অনেক বেড়ে যাবে। যাই হোক, কিন্তু দেখো যত সময় এটা আকাশে নিচে পড়তে থাকবে তত সময় ধরেই এর বেগ কি হবে বলো তো, বাড়তে থাকবে। এই চিহ্নটার নাম হচ্ছে সমানুপাতিক চিহ্ন। এখন সমানুপাতিক কথাটার অর্থ কি, এটা হয়তো বা ম্যাক্সিমাম পোলাপানি জানো, কিন্তু কয়েকজন আছে যদি নাও জানতে পারো। সমানুপাতিক কখন হবে ভাইয়া, যখন একটা বাড়লে আর একটা বাড়ে, তখন আমরা সেইটাকে আমরা কি বলবো বলতো, সমানুপাতিক সম্পর্ক বলবো। যেমন আমি যদি বলি এখানে আছে হচ্ছে শরবত, এখানে আছে হচ্ছে কি শরবত, আর এখানে আছে হচ্ছে ধরো চিনি, এখানে ছিল শরবত আর এখানে কি চিনি। তো দেখো এই যে শরবত আর চিনির মধ্যে যে সম্পর্কটা, সেটার আমি কি বলতে পারি বলতো, সমানুপাতিক বলতে পারি। চিনি যত বাড়াবা
শরবত তত কি হবে বলতো মিষ্টি হবে। ওকে, চিনি যত বাড়াবা শরবত তত কি হবে মিষ্টি হবে। তাহলে চিনির পরিমাণ যত শরবতের পরিমাণ, শরবতটা তত মিষ্টি। চিনির পরিমাণ যত বেশি শরবতটা কি তত মিষ্টি। তাহলে আমরা বলতে পারি যে সমানুপাতিক মানে হচ্ছে একটা যদি বাড়ে, একটা বাড়লে আরেকটা যদি কমে, তাহলে এই সম্পর্কগুলো কি আমরা কি বলবো সমানুপাতিক সম্পর্ক। আবারও বলতেছি, একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা কমলে আরেকটা বাড়বে। চিনি বাড়লে শরবতের মিষ্টি বাড়বে, চিনি কমলে শরবতের মিষ্টি কমবে। তো এই সম্পর্কটাকে কি বলা হয় বলতো সমানুপাতিক সম্পর্ক। মানে একটা বাড়লে আরেকটা বাড়বে, এরকম অনেক কন্ডিশন হতে পারে। সো দেখো এই যে টাইম যত বেশি হবে, মানে যত সময় ধরে সে নিচে পড়বে ঠিক তত সময় ধরেই কি তার বেগ বাড়তে থাকবে না। এটাই বলছে যে ভি ইজ প্রপোর্শনাল টু টি বা ভি সমানুপাতিক টি। মানে কি, মানে হচ্ছে এই যে ভাইয়া যতক্ষণ যাবত নিচে পড়বে, যত বেশি সময় ধরে নিচে পড়বে বেগের মানও তত কি হবে বেশি হবে। সো এটা বাড়লে টি বাড়লে বেগের মান কি হয় বলতো বাড়ে না। এই সম্পর্কটাকে আমরা কি বলবো সমানুপাতিক সম্পর্ক। আশা করি বুঝছো। তো এই সম্পর্কটাকে আমরা বলতে হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। এখন সকল সমানুপাতিক সম্পর্ক যে বি ইজ প্রপোর্শনাল টু যদি টি লিখো, তো এইখানে দেখো তো এই সমানুপাতিক চিহ্নের মানে কি বলতো বাড়া। এখন এটা কত বাড়তে পারে, দ্বিগুণ তো বাড়তে পারে, 3 গুণ তো বাড়তে পারে, 0.5 গুণ তো বাড়তে পারে, মানে কম বাড়তে পারে বেশি বাড়তে পারে, এটা একটা গুণ হয়ে বাড়বে। আচ্ছা, যেমন আমি তোমাকে বললাম যে তোমাকে হচ্ছে ধরো এখানে হচ্ছে কিছু একটা আছে, তো এই শরবতের উদাহরণটাই দেই যে এটা ধরো হচ্ছে শরবত, এটা ধরো হচ্ছে শরবত, আর এই যে এই পাশে ধরো হচ্ছে কি চিনি। ঠিক আছে, তো তুমি যদি 1 চামচ চিনি দাও তাহলে শরবতের মিষ্টান্নতাও কি 1 চামচই বাড়ে। তুমি যদি 2 চামচ করে চিনি দাও তাহলে শরবতের মিষ্টান্নতা সেই অনুসারে বাড়বে, সেই অনুযায়ী বাড়বে। ঠিক আছে, তুমি যদি 3 চামচ চিনি দাও তাহলে শরবতের মিষ্টান্নতা সেই অনুযায়ী বাড়বে। এখন তুমি তো জানো না যে এইটার ভ্যালু কত, এই সমানুপাতিক চিহ্নটা বাড়তেছে তো ঠিক আছে, কিন্তু কত গুণ করে বাড়তেছে সেটা তুমি জানো না, এই জন্য তুমি এখানে সমানুপাতিকও লিখতে পারতেছো না। তো আমি যদি বলে দেই এই সমানুপাতিক চিহ্নের ভ্যালু হচ্ছে 3, মানে 3 গুণ করে বাড়তেছে, তাহলে তুমি কি করতে পারবা বলো তো, এই যে শরবত শরবত সমান সমান কি লিখতে পারবা, শরবত সমান সমান লিখতে পারবা 3 ইন্টু চিনি, 3 চামচ চিনি দিবা, সো 3 ইন্টু চিনি লিখতে পারবা না। তো এই যে দেখো সমানুপাতিক চিহ্ন উঠায় দিলে, সমানুপাতিক চিহ্নের জন্য একটা কি এই যে 3 আবার কি বলতো ধ্রুবক না। কেন ধ্রুবক, কারণ সবসময় তোমাকে এই সম্পর্কটা মেনটেন করতে হবে। ঠিক আছে, যে চিনি যদি 3 চামচ দাও শরবত কতটুকু মিষ্টি হবে, এই যে তোমার হচ্ছে সম্পর্কটা, যেই সম্পর্ক অনুসারে এটা পরিবর্তিত হচ্ছিল সেটাই হচ্ছে কি বলতো সমানুপাতিক চিহ্ন উঠা দিলে একটা কি বসাইতে হয়, একটা ধ্রুবক বসাইতে হয়। সো দেখো ভি, এই যে টি বাড়লে ভি বাড়বে, কত গুণ করে বাড়বে সেটা তো আমি জানি না, কিন্তু সমানুপাতিক চিহ্ন যেহেতু দিছি তাহলে একটা বাড়লে আরেকটা বাড়বে। সো ধরে নাও কে গুণ বাড়বে, তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু কি বলতো কে টি। একটু আগে যেভাবে দেখেছিলাম না চিনি 3 চামচ বাড়বে, সো 3 গুণ করে দিছি, 3 গুণ মিষ্টি বেড়ে যাবে। সো এইখানে আমি ধরে নিলাম যে আমাদের কত গুণ বাড়বে বলতো কে টি গুণ বাড়বে। কত গুণ বাড়বে, কে টি গুণ বাড়বে, মানে ভি বাড়লে টিও বাড়ে, বাট কত গুণ বাড়বে কেটি গুণ বাড়বে। তাহলে ভি ইকুয়াল টু কি আসবে বলতো, ভি ইকুয়াল টু আসবে হচ্ছে কেটি। ওকে, সো ভি ইকুয়াল টু আসলো হচ্ছে কেটি, মানে কি কে কি কে হচ্ছে এখানে ধ্রুবক, মানে এই যে একটা বাড়লে আরেকটা বাড়লে না কত গুণ করে বাড়ে সেটাই হচ্ছে কি বলতো ধ্রুবক। এখন দেখো এখানে এই যে এইটারে ধরো হচ্ছে v1, v1 তো 0, সো এটারে ধরো হচ্ছে v1, এটা আরেকটু নিচে যদি নেমে যায়, আর এইটারে ধরো হচ্ছে t1, আরেকটু নিচে নেমে গেলে এটারে ধরো হচ্ছে v2, আর একটু নিচে নেমে গেলে এটারে ধরো হচ্ছে t2। তাহলে দেখো তো v1 ইজ প্রপোর্শনাল টু কি t1 না, v1 ইজ প্রপোর্শনাল টু কি t1, এরকম না। দেখো v1 ইজ প্রপোর্শনাল টু t1 এরকম না, এই যে দেখো v1 ইকুয়াল প্রপোর্শনাল টু t1। সো যদি এমন ঘটনা ঘটে v1 ইজ প্রপোর্শনাল টু t1, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো v1 ইকুয়াল টু কে t1 না, একটু আগে বুঝাইলাম v1 ইকুয়াল টু কে t1। সো যদি v1 ইকুয়াল টু কে t1 হয়, v1 ইকুয়াল টু যদি কে t1 হয়, এখন v2 এর জন্য কি হবে বলতো, আবার v2 ও কি সমানুপাতিক, এই যে v2 ও প্রপোর্শনাল হচ্ছে কি বলতো t2। প্রপোর্শনালিটি মানে কি
যেটা একটা বাড়লে আরেকটা বাড়বে। সো দেখো এই যে এখানে V1টা যেরকম ভাবে যেই হারে বাড়তেছিল V2টাও কি সেই হারে বাড়বে, কারণ কন্ডিশন তো এক। তো দুইটা সময়ে জাস্ট আমি আলাদা আলাদা কনসিডার করলাম। এই যে প্রথমে T1 ধরো 2 সেকেন্ড ধরলাম, 2 সেকেন্ডে কতটুকু বেগ বাড়লো সেটা এখানে, পরে 4 সেকেন্ড ধরলাম, 4 সেকেন্ডে কতটুকু বেগ বাড়লো সেটা এখানে, ঠিক আছে। তো প্রথম ক্ষেত্রে এই সময়ের সাথে ভিটা কি ছিল বলতো, সমানুপাতিক ছিল, মানে প্রথম ক্ষেত্রে সময় যত বাড়ছে V1ও তত বাড়ছে, দ্বিতীয় ক্ষেত্রেও কি সময় যত বাড়ছে V2 তত বাড়ছে। এই যে T2 যদি সময় হয় তাহলে বেগ কি V2। সো এইখান থেকে কি লেখা যায় বলতো, এখান থেকে লেখা যায় না V2 ইকুয়াল টু সমানুপাতিক চিহ্নটা উঠায় দিলে একটা এই যে সমানুপাতিকটা কত গুণ করে বাড়ে সেটা একটা কনস্ট্যান্ট ধ্রুবক হিসেবে চলে আসে। সো এখানে জাস্ট এই যে ওই যে ধ্রুবকটা হিসেবে চলে আসবে। সো V2 ইকুয়াল টু কি আসবে বলতো, এই যে কে এখানে চলে আসবে হচ্ছে আমাদের কি T2। ওকে, এখন আমি যদি V1 বাই V2 বের করতে চাই, সো আমি যদি এখন যদি আমরা V1 বাই V2 বের করতে চাই, মানে কি প্রথম T1 সেকেন্ডে বেগ, T2 সেকেন্ডে বেগ, এই দুইটার অনুপাত যদি বের করতে চাই, তাহলে V1 এর জায়গায় কি আসবে বলতো, V1 এর জায়গায় আসবে কে T1, আর V2 এর জায়গায় কি আসবে বলতো কে T2। কে আর কে কাটা, তাহলে এখান থেকে আমরা কি পাই বলতো T1 T2। তো এইখান থেকে লেখা যায় যে V1 বাই V2 ইকুয়াল টু হচ্ছে কি বলতো T1 বাই T2। T1 বাই T2 এইটা একটা ফর্মুলা, খুবই এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এই টাইপের ম্যাথটা আসলে স্টুডেন্টরা পারে না। কিভাবে ম্যাথ দিয়ে দেয় বলতো, বলে দেয় যে হচ্ছে প্রথম 5 সেকেন্ডে, যে ধরো প্রথম 5 সেকেন্ডে ধরো বেগ হইছে ধরো 49 পয়েন্ট সামথিং, 49.63, তাহলে প্রথম 5 সেকেন্ডে বেগ হয়েছে 49.63। এই যে তাহলে কি দিয়ে দিছে বলতো T1 আর V1। পরে বলছে যে পরবর্তী 5 সেকেন্ডে তোমার কি হচ্ছে কি বেগ কত। সো এই যে দেখো T2 ও দিয়ে দিছে, তাহলে তোমার লাগবে কি বলতো V2, জাস্ট ক্যালকুলেট করে বের করে ফেলবে। এই টাইপের ম্যাথগুলো আসে, যেহেতু আমরা এখন যে বেসিকটা বুঝতেছি, সো ম্যাথটা আমরা করব তখন আমি আর একটু বিস্তারিত তোমাকে বুঝাবো না। আপাতত এই ফর্মুলাটা মুখস্থ রাখো যে জাস্ট V1 বাই V2 ইকুয়াল টু কি হবে বলতো T1 বাই T2। এটা হচ্ছে তোমার দ্বিতীয় সূত্র, গ্যালিলিও দ্বিতীয় সূত্র, যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে টি প্রাপ্ত বেগ ভি সময়ের সমানুপাতিক। তার মানে সময় যত বেশি তোমার হচ্ছে বেগ তত বেশি। সো এই সমানুপাতিক সম্পর্কটা থেকে আমরা যে একটা সূত্র পাইলাম সেটা হচ্ছে কি V1 বাই V2 T1 বাই T2। কিভাবে পাইলাম সেটা তো তোমাকে আমি দেখাইলাম। এখন দেখো তৃতীয় সূত্রটা দেখো। তৃতীয় সূত্র বলছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু, তার মানে এই বস্তুটাও কোথা থেকে পড়বে, স্থির অবস্থান থেকে পড়বে, কিন্তু বিনা বাধায়, এর কোনো কি থাকবে না, বাধা থাকবে না। সো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ এই সমানুপাতিক H is proportional to T। তাহলে কি বলছে, এই যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুটা কি, এটা হচ্ছে বস্তু যার আদি বেগ কি বলতো 0, তার মানে বস্তুটা কি ছিল স্থির। তাহলে বস্তুটা যখন পড়বে এর কোনো কি থাকবে না, বাধা থাকা যাবে না। সো এই যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে। সো ধরো এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে আসলো, এই যে দূরত্ব, এই যে সময়টা ধরে নিলাম আমি T1 আর T, ধরো সময়টা ধরে নিলাম আমি কি T1 T2 পরে দিতেছে। আগে সময়টাকে ধরে নাও, নর্মালি ধরে নাও যে সময়টা হচ্ছে কি, সময়টা হচ্ছে কি আর T, ঠিক আছে। তাহলে T সময় যে এই যে উচ্চতা সে নিচে নামলো সেটা হচ্ছে গিয়ে H। ওকে, সময়টা হচ্ছে T সময় যতটুকু নিচে নামলো সেটা হচ্ছে কি H। তাহলে কতটুকু নিচে নামবে সেটা কার সমানুপাতিক, এই যে H কতটুকু নিচে নামবে সেটা হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। মানে সময়কে বর্গ করে তুমি হচ্ছে তার সমানুপাতিক হচ্ছে এই যে দূরত্বটা, মানে কতটুকু নিচে নামবে। যেহেতু স্থির অবস্থান থেকে তুমি বিনা বাধায় ছেড়ে দিছো, তাহলে সেটা কি হবে বলো তো, নিচে পড়বে। এখন যদি নিচে পড়ে তাহলে সেই H নিচে নামলো, তাহলে কতটুকু নিচে নামবে সেটা কার সমানুপাতিক, H is proportional to T স্কোয়ার। সো এইখান থেকে কি লেখা যায় বলতো, H ইকুয়াল টু কে টি স্কোয়ার লেখা যায়। এখন আমি যদি এখন কি করি, এই যে H ইকুয়াল টু কে টি স্কোয়ার লেখা যায়, এটা জাস্ট এখানে রেখে দিই। এখন আমি যদি করি আমি যদি হচ্ছে দুইটা কন্ডিশন নেই, কি করব বলো, আমি যদি এখন জাস্ট দুইটা কন্ডিশন নেই, সেই কন্ডিশনটা কি বলতো, প্রথমে ধরো হচ্ছে টাইম নিলাম একটা T1,
T1 টাইমের পরে উচ্চতা নামলো হচ্ছে H1, তারপরে আবার টাইম নিলাম ধর হচ্ছে H2, সেই H2টা যাইতে ওর টাইম লাগলো কি বলতো T2। এই যে উচ্চতা নিলাম হচ্ছে H2, টাইম লাগলো কি বলতো T2। তাহলে প্রথম সেকেন্ডে গিয়ে প্রথম T1 সেকেন্ডে গেল H1, T2 সেকেন্ডে গেল কি H2। আবার ওই যে ওইটার মতো আমরা চাইলে করতে পারি না। এই যে দেখো H1 ইকুয়াল টু কি বলতো K T1 স্কোয়ার। এই যে যেহেতু H প্রপোর্শনাল টু KT, তাহলে H প্রপোর্শনাল টু T1, সো H প্রপোর্শনাল টু যেহেতু T1, তাহলে আমরা কি লিখতে পারি H1 ইকুয়াল টু K T1 স্কোয়ার। এখন দুইটার জন্য ধ্রুবক একই কেন? কারণ একই কন্ডিশন একই জায়গা থেকে পড়তেছে, একইভাবে পড়তেছে, তাহলে এই ধ্রুবকের মানটা কি হবে বলো তো? পরিবর্তন হবে। কত গুণ করে বাড়তেছে সেটা তো নতুন করে পরিবর্তন হওয়ার কিছু নাই, তো এটা পরিবর্তন হবে না। সো এই যে H1 ইকুয়াল টু, তাহলে কে সব ক্ষেত্রেই কে কেই থাকবে। সো H1 ইকুয়াল টু কি আসছে বলো তো আমাদের K T1 স্কোয়ার। সেম ভাবে এই যে H2 সমান সমান আমাদের কি আসবে বলো তো K T2 স্কোয়ার। এখন আবার যদি আমরা H1 আর H2 এর রেশিও নেই, মানে কতটুকু দুইটা আলাদা আলাদা সময়ে কতটুকু দূরত্ব গেছে সেটা যদি নেই, তো দেখো প্রথম T1 সময় গেছে H1, পরের T1 সময় গেছে কি H2, তখন আমরা দেখলাম H2 প্রপোর্শনাল টু K T2 স্কোয়ার আর H1 প্রপোর্শনাল টু K T1 স্কোয়ার। এখন এই দুইটা যদি অনুপাত নেই আমরা, H1 বাই H2 সমান সমান কি বলতো K T1 বাই K T2, কে আর কে কাটা। সো এইখান থেকে তুমি কি পাও বলতো T1 স্কোয়ার T2 স্কোয়ার। এখান থেকে তুমি কি পাও? এখান থেকে তুমি জাস্ট পাও হচ্ছে H1 বাই H2 ইকুয়াল টু এই যে T1 বাই T2 T1 বাই T2, তার উপর এই যে এটার উপর স্কোয়ার আছে, এটার উপর স্কোয়ার, এটাকে স্কোয়ার লিখে দিতে পারো। সো এইটা একটা সূত্র হিসেবে মনে রাখবে। এইটাও হচ্ছে সিমিলার টাইপের ম্যাথ দিয়ে দেয়, বলবে কি প্রথম T1 সময় H1 দূরত্ব গেছে, তাহলে T2 সময় অতিক্রান্ত দূরত্ব বের করো। সো এইভাবে এই গ্যালিলিওর তৃতীয় সূত্র দিয়ে আসলে আমরা বের করে ফেলবো, ঠিক আছে। সো এই যে এই সূত্রটা জাস্ট খাতায় লিখে রাখো, কিভাবে আসছে বুঝে ফেলো, মুখস্থ করে ফেলো। যখন আমরা নেক্সট ক্লাসে সিকিউ এমসিকিউ করব, সিকিউতে এটা বেশি আসে না, এমসিকিউতে আসে। যখন আমরা এমসিকিউ করব তখন কিন্তু এই টপিকগুলা বা এই বিষয়গুলা তোমার খুবই কাজে লাগবে, ঠিক আছে। তো এখন আমরা দেখব হচ্ছে আজকে আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে গতি রিলেটেড গ্রাফ। সো আমরা দেখো সাধারণত তোমার গ্রাফ হয় হচ্ছে কয় প্রকার? 3 ধরনের গ্রাফ আমরা দেখতে পাই। সাধারণত আমরা কয় ধরনের গ্রাফ দেখতে পাই? 3 ধরনের। আচ্ছা, গতি রিলেটেড গ্রাফ বোঝানোর আগে তোমাদের আমি জাস্ট একটা জিনিস বুঝাই, যে এই যে গতি রিলেটেড সূত্রগুলো আমরা দেখতেছিলাম না, এই যে গতি রিলেটেড গ্রাফ, গন্তব্যস্থ, অভিকর্ষ, গতি রিলেটেড যে সূত্রগুলা। সো দেখো এই সূত্রগুলাকে না, তাহলে অভিকর্ষ বলের জন্য কি করা যায়? সাবস্টিটিউট করা যায়। এই সূত্রগুলাকে অভিকর্ষ বলের জন্য সাবস্টিটিউট করা যায়। সেই সাবস্টিটিউটটা কিভাবে করব সেই বিষয়টা যদি আমি তোমাদের একটু দেখাই, সেটা হচ্ছে এই যে এটা আমাদের কি ছিল বলতো? এটা ছিল আমাদের এস বের করার সূত্র, কিন্তু আমরা নর্মালি এখন যেটা পাইতেছি সেটা কি এইচ বের করার সূত্র। সো এইচ ইকুয়াল টু কি, মানে এই যে পরন্ত বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে, পরন্ত বস্তুর ক্ষেত্রে এই যে যখন বস্তুটা উপর থেকে নিচে পড়বে তখন যে দূরত্বটা যাবে, ধরো এই যে এইটা যদি ধরো বস্তু তাহলে উপর থেকে নিচে পড়তেছে, তাহলে এই যে উপর থেকে নিচে যে পড়তেছে, তো এটাকে সরল রেখে বরাবর গেলে আমরা বলতাম সরণ, বাট উপর থেকে নিচে যখন পড়তেছে তখন সেটাকে আমরা কি বলবো? এইচ উচ্চতা। ওকে, এরপরে দেখো এটা যদি এইচ উচ্চতা হয়, তারপর হচ্ছে যে এই যে পৃথিবী এটাকে নিজের দিকে টানতেছিল না বলে, যার কারণে একটা ত্বরণ কাজ করছে নিচের দিকে, জি 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 ত্বরণ। সেই ত্বরণটা কোথায় কাজ করতেছিল বলতো? অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে কাজ করতেছিল। এখন বস্তু যখন নিচে নামবে তখন এই ত্বরণ হচ্ছে প্লাস। দেখো বস্তু যখন উপর থেকে নিচে নামবে তখন জি হবে কি প্লাস, আর বস্তু যখন উপর থেকে নিচে যাবে, আচ্ছা আরেকটু সহজে তোমাদের জন্য লিখে দিই। মনে করো এই যে একটা বস্তু যখন উপর থেকে নিচে নামবে তাহলে এটা হচ্ছে প্লাস জি, ঠিক আছে। আর বস্তুটা যখন নিচ থেকে উপরে যাবে
নিচ থেকে যখন উপরে যাবে তাহলে এটা হবে কি মাইনাস ডি। যেটা মনে থাকবে না, যখন বস্তু উপর থেকে নিচে নামবে তাহলে অভিকর্ষজ ত্বরণের মান ধরবো আমরা প্লাস, যখন নিচ থেকে বস্তুটা উপরের দিকে যাবে অভিকর্ষজ ত্বরণের মান ধরবো মাইনাস। কেন ভাইয়া? কারণ উপর থেকে যখন কোনো বস্তু নিচে পড়ে অভিকর্ষ বলের প্রভাবে সেই বস্তুটা কি হয়, আস্তে আস্তে এটার বেগ বাড়তে থাকে। তাহলে এই যে অভিকর্ষ ত্বরণ যখন জি এর ভ্যালু প্লাস তখন সেটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে। আর জি এর ভ্যালু যখন মাইনাস তার মানে কি পৃথিবী টানতেছে নিচের দিকে কিন্তু বস্তুটা চাইতেছে কি উপরের দিকে, যার কারণে পৃথিবীর যে বল আছে সেই বলটা বস্তুটাকে সবসময় বেগের মান কি করবে, কমায় দিবে। ত্বরণের মান কি নিচ থেকে উপরে গেলে বাড়ে, মানে বেগের মান কি বাড়ায় দেয় নাকি বেগের মান কমায় দেয়? নিচ থেকে উপরে গেলে বেগের মান কি করে, কমায় দেয়। আর উপর থেকে নিচে গেলে বেগের মান বাড়ায় দেয়। যেহেতু নিচ থেকে উপরে গেলে বেগের মান কমে যায়, তাহলে সেই কারণে আমরা অভিকর্ষজ ত্বরণকে কি ধরি, মাইনাস জি ধরি। আর উপর থেকে নিচে যখন বেগের মান বেড়ে যায় তখন অভিকর্ষজ ত্বরণকে আমরা কি ধরি বলতো, প্লাস জি বলি। সো আমরা দেখো এখানে কি কি সাবস্টিটিউট করতে পারলাম। জি পরিবর্তিত হয়ে যাবে কি দিয়ে, এইচ দিয়ে, সরি জি পরিবর্তিত হয়ে যাবে এ দিয়ে। এই যে আমাদের সরলরেখা বরাবর এটা ছিল এ ত্বরণ, কিন্তু আমাদের ভূপৃষ্ঠ থেকে উপরে নিচে কোনো বস্তুর জন্য সেই ত্বরণটা আর এ থাকবে না, সেটা কি হয়ে যাবে জি। আর এই যে এখানে তোমার হচ্ছে আমার সরলরেখা বরাবর এখান থেকে একটা দূরত্ব গেলে সেটাকে আমরা কি বলতাম, সরণ। সেটাকে আমরা কি বলতাম, সরণ বলতাম অবশ্যই। কিন্তু উপর থেকে নিচে মানে অভিকর্ষ বলের প্রভাবে সেটাকে আমরা সরণ বললাম, সেটাকে আমরা বলবো উচ্চতা। যদি উচ্চতা বলি তাহলে এই যে দেখো এখানে জাস্ট কি কি সাবস্টিটিউট হয়ে যায়। প্রথমে তো হচ্ছে তোমার এই যে এসটা সাবস্টিটিউট হয়ে কি হয়ে যায় বলতো, ফার্স্ট অফ অল এসটা সাবস্টিটিউট হয়ে যায় এইচ, ইউ প্লাস ভি বাই 2 এটা শিখি আছে। এরপর হচ্ছে 2 নম্বরে কি হয় বলতো, এই যে ইউটি ফর্মুলাটা কি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, কত ক্লাসে দেখাইছি। তো এখানে ইউ এর জায়গায় ইউই থাকলো, বাট এই এটা কি হয়ে যাবে বলো, এটা হয়ে যাবে হচ্ছে জি, এই যে জি টি স্কোয়ার। এখানে একটা প্লাস মাইনাসও দিতে পারো, যেহেতু জি প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, না দিলেও সমস্যা নাই। তোমার জাস্ট ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এই যে তাহলে এইটা দিয়ে কি বের করতাম জানি, এইটাও হচ্ছে আমাদের একটা এইচ এর ফর্মুলা ছিল। আর এটা কি শেষ বেগের ফর্মুলা, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি না, এ সাবস্টিটিউট হয়েছে কি দিয়ে বলতো, অভিকর্ষজ ত্বরণ বা নর্মাল ত্বরণ সাবস্টিটিউট হয়েছে অভিকর্ষজ হচ্ছে ত্বরণ দিয়েছে ইউ প্লাস, এই যে দেখো ইউ প্লাস এখানে কি আসতেছে জিটি, ইউ প্লাস জিটি কি হইতেছে ভাইয়া, জাস্ট এইচ আর জি যেহেতু এখানে নতুন আসতেছে, এই যে এখানে যেহেতু এইচ আর জি পরন্ত বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এইচ আর ত্বরণের জায়গায় থাকে হচ্ছে জি, তাহলে এই যে এইচ আর জি যেহেতু কি হয়ে যায় পরিবর্তিত হয়ে গেছে, তো এস আর এর জায়গায় এখন আমরা কি বসায় দিব বলতো, এর জায়গায় আমরা বসায় দিব হচ্ছে জি আর এইচ। সো এই যে এস এখানে ছিল কি ভি স্কোয়ার, এই যে ভি স্কোয়ারের জায়গায় ভি স্কোয়ার থাকলো, ইউ স্কোয়ার প্লাস 2as, এস তো থাকবে না ভাইয়া, তাহলে এখানে কি থাকবে 2gs থাকবে, ঠিক আছে। আর এই যে এস ইকুয়াল টু ভিটি এটা তো হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, কারণ পরন্ত বস্তুর সবসময় কি থাকে বলতো, ত্বরণ থাকে। তাহলে ত্বরণ থাকা মানে কি সমবেগ তো জীবনেও পসিবল না। সো এইটাই ছিল আমাদের গতির সূত্র। এটা কিসের জন্য, আগে যেটা আগের ক্লাসে যেটা দেখাইছি সেটা হচ্ছে সরলরেখা বরাবর, এটা হচ্ছে তোমার পরন্ত বস্তুর ক্ষেত্রে আসবে না, কারণ পরন্ত বস্তুতে অলওয়েজ ত্বরণ থাকে আর এটা তো সমবেগ, তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে এটা আসবে, এটা আসবে না। সো এই হচ্ছে গিয়া কথা। সো গত লেকচারে আমরা এই সূত্রগুলো কিভাবে করছি সেটা দেখছি, কোথা থেকে আসছে দেখছি। আজকে জাস্ট আমরা দেখলাম ওই একই সূত্রগুলা, এই যে এগুলো হচ্ছে কার জন্য অ্যাপ্লিকেবল হবে বলতো, পরন্ত বস্তুর জন্য। এই যে পরন্ত বস্তুর জন্য একই সূত্রগুলা হচ্ছে, এই যে পরন্ত বস্তুর জন্য জাস্ট এস এর জায়গায় বসবে এইচ, এই যে এস সাবস্টিটিউট হবে কি দিয়ে বলতো, এইচ দিয়ে। আর এ সাবস্টিটিউট হবে কি দিয়ে বলতো, জি দিয়ে। এস এর জায়গায় এইচ বসায় দাও, এর জায়গায় জি বসায় দাও, তাহলেই হচ্ছে নতুন করে এই সূত্রগুলা পেয়ে গেছো। তো সূত্র বুঝে গেলে এরপরে হচ্ছে আমরা কি দেখবো বলতো, এরপরে আমরা দেখবো হচ্ছে গতি রিলেটেড গ্রাফ বা ছক কাগজ। তো সেই ছক কাগজটা দেখলেই আমাদের চ্যাপ্টারের বেসিক কিন্তু আজকে শেষ। ওকে, সাধারণত গতি রিলেটেড গ্রাফগুলো 3 ধরনের হয়ে থাকে। সেই 3 ধরনের গ্রাফগুলো কি দেখো, যদি আচ্ছা এটা তোমার কি এক্স অক্ষ, এটা তোমার এক্স অক্ষ, আর এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ, ঠিক আছে। এইটা তোমার এক্স অক্ষ আর এইটা তোমার কি অক্ষ, ওয়াই অক্ষ। তো দেখো এক্স অক্ষ বরাবর যদি তুমি হচ্ছে সময় দাও, মানে এক্স অক্ষ বরাবর তোমার থাকবে হচ্ছে সময়, এবং ওয়াই অক্ষ বরাবর তুমি কি বসাবা, ওয়াই অক্ষ বরাবর তুমি যদি দূরত্ব বসাও, তাহলে সময় ভার্সেস দূরত্ব। তাহলে এই গ্রাফটা হচ্ছে কি বলতো, এই গ্রাফটা হচ্ছে তোমার দূরত্ব ভার্সেস সময় গ্রাফ, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কেমন গ্রাফ, এই গ্রাফটি হচ্ছে তোমার
দূরত্ব ভার্সেস সময় গ্রাফ। ওকে, সো এটা হচ্ছে দূরত্ব সময় গ্রাফ। ওকে, দূরত্ব সময় গ্রাফ, কারণ এই বরাবর থাকবে সময়, এক্স অক্ষ বরাবর থাকবে দূরত্ব, আর এই ওয়াই অক্ষ বরাবর থাকবে সময়। সো এটা হচ্ছে গিয়ে তোমার দূরত্ব সময় গ্রাফ, মানে দূরত্ব আর সময়কে আমরা প্রকাশ করব। তো এখানে দূরত্ব না থেকে এখানে কিন্তু কি থাকতে পারে বলতো, এখানে কিন্তু সরণও থাকতে পারে, এখানে সরণও থাকতে পারে। তো সরণ, দূরত্ব অথবা সরণ, তাহলে আমরা কি বলতে পারি, দূরত্ব সময় অথবা সরণ সময় গ্রাফ। ওকে, এই টাইপের একটা গ্রাফ হইতে পারে। তো দেখো আরেকটা গ্রাফ হইতে পারে হচ্ছে এই বরাবর তোমার থাকলো হচ্ছে, এই বরাবর থাকলো হচ্ছে তোমার সময়, আর এই যে উপরের বরাবর থাকবে হচ্ছে কি তোমার বেগ। উপরের বরাবর থাকবে হচ্ছে বেগ, এই বরাবর থাকবে হচ্ছে সময়। তাহলে আমরা এই গ্রাফটাকে, এই গ্রাফটার নাম কি দিতে পারি, এই গ্রাফটার নাম দিতে পারি হচ্ছে বেগ সময় গ্রাফ। এই গ্রাফটার নাম দিতে পারি হচ্ছে বেগ সময় গ্রাফ। ঠিক আছে, তাহলে এই গ্রাফটার নাম হচ্ছে আমাদের বেগ সময় গ্রাফ, বেগ সময় গ্রাফ। তো এখন এখানে দেখো এই বরাবর কি থাকে, এই বরাবর থাকে সময় আরেকটা গ্রাফে, আর এই বরাবর থাকে হচ্ছে ত্বরণ। তো এটাকে আমরা কি বলি, ত্বরণ সময় গ্রাফ। এই গ্রাফটার নাম আমরা কি দেই, ত্বরণ সময়, ত্বরণ সময় গ্রাফ, ত্বরণ সময় গ্রাফ। ওকে, সো এই হচ্ছে কি আমাদের তিন ধরনের গ্রাফ। তো সাধারণত আমাদের তিন ধরনের গ্রাফই হয়ে থাকে। সেটা হচ্ছে গিয়ে দূরত্ব সময় গ্রাফ, মানে এক্স অক্ষ বরাবর থাকবে হচ্ছে সময়, ওয়াই অক্ষ বরাবর থাকবে হচ্ছে দূরত্ব। তো তখন সেই গ্রাফটাকে আমরা কি বলবো, দূরত্ব সময় গ্রাফ। ওকে, অথবা সরণ সময় গ্রাফ, দূরত্বও থাকতে পারে সরণও থাকতে পারে। সো এইটার আমরা কি বলবো, দূরত্ব সময় অথবা সরণ সময় গ্রাফ। ওকে, সো এখন দেখো এই যে এক্স অক্ষ বরাবর যদি থাকে হচ্ছে সময়, ওয়াই অক্ষ বরাবর থাকে যদি হচ্ছে বেগ, তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে কি বেগ সময় গ্রাফ। আর এক্স অক্ষ বরাবর থাকে যদি ত্বরণ এবং ওয়াই অক্ষ বরাবর থাকে যদি হচ্ছে, সরি, এক্স অক্ষ বরাবর থাকে যদি সময় এবং ওয়াই অক্ষ বরাবর থাকে যদি হচ্ছে ত্বরণ, তখন সেটাকে আমরা কি বলবো বলতো, ত্বরণ সময় গ্রাফ। সো এই তিন ধরনের গ্রাফ আমাদের হয়ে থাকে, কিন্তু গ্রাফের প্রধানত আমরা দুইটা বিষয় আমরা বের করব। ঠিক আছে, গ্রাফের সাধারণত দুইটা টার্ম বা দুইটা রাশি বা দুইটা বিষয় যেটাই বলো, দুইটা টার্ম নিয়ে আমাদের আলোচনা করতে হবে। সো একটা হচ্ছে গিয়ে ঢাল, আর একটা হচ্ছে গিয়ে ক্ষেত্রফল। আচ্ছা, ক্ষেত্রফলের সাথে তো সবাই পরিচিত, এখন ঢালের কথা কয়জনে জানো বলো তো? আচ্ছা, যারা জানো তারা তো বুঝো, আর যারা জানো না তাদের জন্য আমি বলতেছি ঢাল আসলে কি। ঢাল আসলে হচ্ছে ছায়া। মনে করো তোমার এটা যদি হয় একটা এক্সিস, আর এটা যদি হয় একটা রেখা, তো এই রেখা এক্স এক্সিসের উপর যে ছায়া দিবে সেটা হচ্ছে কি ঢাল। এই যে রেখাটা এক্স এক্সিসের উপর যে ছায়া দিবে সেই ছায়াটা কি বলতো, ঢাল। তাহলে ঢাল বের করার প্রক্রিয়া হচ্ছে ওয়াই বাই এক্স, মানে তুমি হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে উঠবা, উপরে উপরে কতটুকু গেছো আর নিচে কতটুকু গেছো। সো এই যে ঢাল বের করবা কিভাবে, এই যে ঢাল বের করবা হচ্ছে, ঢাল বের করবা হচ্ছে ওঠা বাই হাঁটা। ওঠা বাই হাঁটা মানে কি বলতো, এই যে উপরে থাকবে হচ্ছে ওয়াই, হ্যাঁ, আর নিচে থাকবে এক্স। এই যে দেখো এখান থেকে এই পর্যন্ত যদি এটা এক্স হয় আর এটা যদি ওয়াই হয়, তো এখান থেকে এই পর্যন্ত এটা যদি এক্স হয় আর এটা যদি কি হয়, ওয়াই হয়, তাহলে এই যে ওয়াই কে এক্স দিয়ে ভাগ করলে তুমি কি পাবো বলো তো, ঢাল পাবে। এই যে দেখো ঢাল, তাহলে ঢাল কি, ঢাল আমরা বলতে পারি যে থিটা। মানে এখন গাণিতিক ব্যাখ্যা কি ঢালের, কোনো একটি রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে। এই যে দেখো তো এইটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, এই ধনাত্মক দিকের সাথে এই রেখাটা যতটুকু কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে তার ঢাল। আরো সহজে বলতে চাইলে ঢাল কথাটার মানে কি বলতো, এই যে ঢাল, ঢাল কথাটার মানে কি, ঢাল কথাটার মানে হচ্ছে ঢালু। এভাবে মনে রাখতে পারো, ঢাল কথাটার মানে হচ্ছে কি, ঢালু। তো যদি ঢালু হয় তার মানে একটা রেখা কতটা ঢালু হবে সেটাই তার ঢাল। ঠিক আছে, তো এই রেখাটা কি এই বরাবর হইতে পারতো না, তাহলে এটা আরো কম ঢালু। তাহলে এই রেখাটা কি এই বরাবর হইতে পারতো না, তাহলে এটা আরো কম ঢালু। তো ঢাল মানে তুমি জাস্ট মনে রাখতে পারো, অনেক অনেকগুলা কথা বললাম না, একটা কথা বললাম হচ্ছে কি এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে এই যে কোণটা, সেটাও একটা কি বলতে পারো ঢাল। ওকে, আবার এই যে ছায়া, মানে এই যে রেখাটা কোন বরাবর পড়তেছে, এই যে দেখো এই বরাবর পড়তেছে, তাহলে এই বরাবর ছায়া পড়লো না, এই ছায়াটা একটা ঢাল। আবার তুমি মনে রাখতে পারো ঢাল মানে হচ্ছে ঢালু, একটা রেখা
কতটা ঢালু, এক্স অক্ষের সাপেক্ষে কতটা ঢালু। যেমন ধরো আমি যদি এই রেখাটাকে আঁকি, এখানে যদি আঁকি তাহলে এক রকমের ঢালু, এই দেখো কতখানি ঢালু, ঠিক আছে। আবার যদি হচ্ছে তুমি এই বরাবর আঁকো তাহলে আরো ঢালু, এই বরাবর যদি আঁকো তাহলে আরো ঢালু। সো এটাই হচ্ছে ঢাল, মানে কোন একটা রেখা এক্স অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে ঢাল। এখন বইয়ে সংজ্ঞা দেওয়া হয় এভাবে, হ্যাঁ, এই যে বইয়ে সংজ্ঞা দেওয়া হয় এভাবে যে কোনো রেখা, এই যে কোনো রেখা, কোনো রেখা, সো বইয়ে এইভাবে সংজ্ঞা দেওয়া হয় কোনো রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকেই ঢাল বলে। এই যে দেখো তো এটা কি এক্স অক্ষ না, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে কোণটা উৎপন্ন করলো না, সেটাই কি বলতো ঢাল। এখন ঢাল ইকুয়াল টু কিভাবে বের করবো, আচ্ছা যদি এই যে দেখো ঢাল থেকে যদি একটা লম্ব টেনে ফেলি, নর্মালি ঢাল কি ছিল বলো, এই যে এইটাই ঢাল ছিল না। সো এই ঢাল থেকে ধরো একটা যদি আমি লম্ব টেনে ফেলি, তাহলে এই যে এইটা একটা থিটা হইলে একটা সমকোণী ত্রিভুজ গঠন করলো না। এখন কোঅর্ডিনেট সিস্টেম অনুযায়ী এক্স অক্ষ বরাবর যেটা থাকে সেটা হচ্ছে এক্স, আর ওয়াই অক্ষ বরাবর যেটা থাকে সেটা হচ্ছে ওয়াই। এই যে এক্স অক্ষ বরাবর যেটা থাকে সেটা এক্স, ওয়াই অক্ষ বরাবর যেটা থাকে সেটা হচ্ছে ওয়াই। সো দেখো তো এই ঢালটাকে আসলে প্রকাশ করা হয় হচ্ছে এম দিয়ে, এম সমান সমান ঢাল। তাহলে এই ঢালটাকে সমান সমান তুমি কি বলতে পারো বলো, তুমি আমাকে বলো। এই ঢাল সমান সমান যদি তুমি ত্রিকোণমিতি যদি একটুও বুঝে থাকো, তাহলে এইটা হয়ে যাবে তোমার কি থিটা না। এই যে ঢালুটা ছিল জাস্ট একটা লম্ব টেনে ফেললে এটা একটা এই যে এখানে একটা সমকোণ হবে না, আর এটা একটা সমকোণী ত্রিভুজ হবে না। অবশ্যই বুঝতেছো এটা, যারা যারা একটুখানি বেসিক আইডিয়া আছে, সো এটা তো জানো। তো এটা একটা সমকোণী ত্রিভুজ হবে, সমকোণী ত্রিভুজের এই যে এটা কি হবে, একটা লম্ব হবে, আর এটা কি হবে বলতো, ভূমি। সো এখন সমকোণী ত্রিভুজের লম্ব বাই ভূমি, সেই ঢাল এম ইকুয়াল টু তুমি কি বলতে পারো বলতো, ট্যান থিটা বলতে পারো না, ট্যান থিটা বলতে পারো না। ট্যান থিটা মানে কি, ট্যান থিটা সমকোণী ত্রিভুজের এম, ঢালকে এম দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। তাহলে ঢালকে কি দিয়ে প্রকাশ করা হয়, এম দিয়ে প্রকাশ করা হয়। এই যে ঢালকে প্রকাশ করা হচ্ছে এম দিয়ে, তাহলে এম ইকুয়াল টু কি বলতো, ট্যান থিটা। ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি না, এই যে দেখো লম্ব বাই ভূমি না, ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স। সো এইটাই হচ্ছে কি আর ঢাল, এই যে এটা হচ্ছে কি আর ঢাল, ওয়াই বাই এক্স মনে রাখবা। ঢাল কি, ঢালের পরিমাপ কি, ঢালের পরিমাপ হচ্ছে ওয়াই বাই এক্স। সো এম ইকুয়াল টু টেন থিটা দিয়েও তুমি মাপতে পারো যদি তোমাকে অ্যাঙ্গেল দিয়ে দেয়, আর যদি অ্যাঙ্গেল না দিয়ে ওয়াই আর এক্স দিয়ে দেয় তাহলে ওয়াই বাই এক্স দিয়েও তুমি কি পেয়ে যাবা বলো তো, ঢাল পেয়ে যাবা। সো এটা তো অনেক ইম্পর্টেন্ট ছিল। এখন দেখো এই যদি ঢালটা বুঝে থাকো তাহলে এখন দেখো এই যে এইটা কি ঢাল নির্দেশ করে না। তো তুমি এখান থেকে একটা লম্ব টানো তো, একটা লম্ব টানো তো, তাহলে এই যে এইটা কি তোমার দূরত্ব নির্দেশ করে না, এটা কি তোমার দূরত্ব নির্দেশ করে না, সরি, হ্যাঁ দেখো তো এই ওয়াই অক্ষ বরাবর কি আছে, দূরত্ব। তো এটা তোমার কি নির্দেশ করে, দূরত্ব নির্দেশ করে না। তাহলে এই যে এটা তোমার কি নির্দেশ করে, দূরত্ব নির্দেশ করে না। আর এই রেখাটা কি নির্দেশ করে বলো তো, ঢাল নির্দেশ করে না। এই রেখাটা নির্দেশ করে ঢাল, আর এই যে এইটা নির্দেশ করে কি তোমার দূরত্ব, ঠিক আছে। এই যে এইটা নির্দেশ করে হচ্ছে দূরত্ব। তাহলে ঢাল সমান সমান তুমি কি পাবা বলো তো, এই যে ঢাল সমান সমান তুমি কি পাবা, এক্স অক্ষ বরাবর কি আছে বলতো, সময়, ওয়াই অক্ষ বরাবর আছে দূরত্ব। সো এই যে ঢাল কি বলতো, ওয়াই অক্ষ বরাবর দূরত্ব। তাহলে এই যে উপরে হবে কি, এই যে দেখো তো ঢালেরটা কি উপরে থাকে ওয়াই, মানে এই যে লম্ব বরাবর যেটা সেটা। এখন এখানে কি লম্ব বরাবর কি আছে বলতো, এটা কি, এইটা কিন্তু আমাদের দূরত্ব। সো এইখানে থাকলো হচ্ছে কি দূরত্ব, এই যে এখানে থাকলো হচ্ছে দূরত্ব, আর নিচে কি থাকবে বলতো, এক্স অক্ষ বরাবর কি আছে, সময়, এক্স অক্ষ বরাবর আছে হচ্ছে সময়। তো এখানে দূরত্ব বলতে পারো অথবা সরণ বলতে পারো। সো আমি সরণই লিখি, ঠিক আছে, সরণ লেখা তোমার জন্য বেস্ট হবে। তাহলে এই যে এটা আমি লিখলাম কি, এটা লিখলাম হচ্ছে সরণ। তাহলে ওয়াই অক্ষ বরাবর আছে কি সরণ, আর এক্স অক্ষ বরাবর কি আছে, এক্স অক্ষ বরাবর আছে হচ্ছে সময়। তাহলে সরণকে সময় দিয়ে ভাগ করে তুমি কি পাও, ঢাল না। আর একটু খেয়াল করে দেখো, সরণকে সময় দিয়ে ভাগ করেই তুমি কি পাও বলো তো, বেগ পাও। তাহলে 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 দূরত্ব বনাম সময় গ্রাফের ঢাল কি নির্দেশ করে, বেগ নির্দেশ করে। তার মানে দূরত্ব ভার্সেস সময় বা সরণ ভার্সেস সময় গ্রাফ, সরণ ভার্সেস সময় গ্রাফের যে ঢাল, মানে এই যে লাইনটা, সেটা কি নির্দেশ করে ভাইয়া, সেটা হচ্ছে আমাদের বেগ নির্দেশ করে। কথা বুঝাইতে পারছি,
এই যে দেখো দূরত্ব ভার্সেস সময় গ্রাফের যে ঢাল সেটা কি নির্দেশ করে? বেগ নির্দেশ করে। ওয়াও, কত সুন্দর কত সুন্দর। সো দেখো এইখানে আবার এই যে বেগ ভার্সেস সময় গ্রাফে এইটা একটা ঢাল থিটা। সো এইখান থেকে তুমি চাইলে একটা কি টানতে পারো বলো তো? লম্ব টানতে পারো। তাহলে এটা কি তোমার, এই যে এটা কি তোমার, আবারও এটা কি বেগ। সো এই যে এটা হচ্ছে কি বেগ। ওকে, সো এটা তোমার কি নির্দেশ করে? এই যে এটা তোমার কি নির্দেশ করে? এই যে লম্ব বরাবর যেটা, সেটা তোমার কি নির্দেশ করে বলো তো? বেগ নির্দেশ করে। ঠিক আছে, আর এই যে লম্ব বরাবর ওয়াই এক্সিস, এটা বেগ নির্দেশ করে। আর এই যে এক্স এক্সিস বরাবর এটা কি নির্দেশ করে? এটা নির্দেশ করে হচ্ছে সময়। এটা সময় নির্দেশ করে। এখন তুমি যদি হচ্ছে ঢাল বের করতে দেখতে চাও যে ঢাল কি এটার, এই যে ঢালটা কি আসবে বলতো? ওই যে ওয়াই বাই এক্স। তাহলে উপরে আসবে কি বলতো? বেগ। উপরে আসবে হচ্ছে বেগ, আর নিচে আসবে কি বলতো? সময়। নিচে আসলো হচ্ছে সময়। তাহলে বেগ বাই সময় যে গ্রাফটা, সেইটা যে ঢাল নির্দেশ করে, তাহলে বেগ বাই সময় করলে কি হয় বলতো? বেগকে, এই যে বেগকে সময় দিয়ে ভাগ করলে কি ত্বরণ না? ত্বরণের সূত্র কি? ত্বরণ এ ইকুয়াল টু কি দেখো তো? ভি মাইনাস ইউ বাই টি না? তাহলে ভি মাইনাস ইউ কি? এটাও তো একটা বেগ। এই যে ভি একটা আদি বেগ শেষ বেগ দুইটার বিয়োগফল, এটাও একটা কি বলতো? বেগ। তো দেখো বেগকে তুমি যদি সময় দিয়ে ভাগ করো, বেগকে তুমি যদি সময় দিয়ে ভাগ করো, বেগকে তুমি যদি সময় দিয়ে ভাগ করো, তাহলে বেগ ভার্সেস সময় গ্রাফের এই পোষণটুকু কি নির্দেশ করবে বলতো? বেগ ভার্সেস সময় গ্রাফের এই পোষণটুকু কি নির্দেশ করবে? ঢালটা কি নির্দেশ করবে বলতো? ত্বরণ নির্দেশ করবে। বুঝাই যাচ্ছে? এই যে দেখো ত্বরণ নির্দেশ করলো। সো বেগ ভার্সেস সময় গ্রাফের যে ঢাল, তাহলে বেগকে সময় দিয়ে ভাগ করলে আমি কি পাই? এই যে সময় আমরা ত্বরণ পাই। দেখো বেগকে সময় দিয়ে ভাগ করলে ত্বরণ পাই। তাহলে এই যে বেগ বাই সময় যে লেখচিত্রের গ্রাফ, বা হচ্ছে বেগ বাই সময় যে আমাদের হচ্ছে লেখচিত্রটা আছে, সেটার যে ঢাল, এই যে ঢাল মানে কতটুকু ঢালু, সেই ঢালটা কি নির্দেশ করে বলতো? বেগ বাই সময় লেখচিত্রের যে ঢাল আছে, সেই ঢালটা কি নির্দেশ করে? সেই ঢালটা কিন্তু নির্দেশ করে হচ্ছে ত্বরণ। সেই ঢালটা নির্দেশ করে হচ্ছে ত্বরণ। এখন দেখো তো এই যে সময় বাই ত্বরণ বাই সময় গ্রাফ, এই যে ত্বরণ বনাম সময় যে গ্রাফ আছে, ত্বরণ বনাম সময় যে গ্রাফ আছে। আচ্ছা ভাইয়া, তোমাদের যখন আমি ত্বরণটা শিখাইছিলাম, আমি কি বলছিলাম বলতো? ত্বরণটা তোমাদের লেভেলে সমত্বরণ হয়। তোমাদের লেভেলে ত্বরণটা কি হয় বলতো? সমত্বরণ হয়। তো তোমাদের লেভেলে যদি সমত্বরণ হয়, তাহলে সেই সমত্বরণের জন্য কি ত্বরণের মান বাড়বে কমবে? না। তো এখানে দেখো তো এই যে দূরত্ব বনাম সময়ে, দূরত্ব সময়ের সাথে বেগের মান কিন্তু আস্তে 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 কি হবে বলো তো? বাড়বে। এই যে বেগ বনাম সময়ে ত্বরণের মান কিন্তু আস্তে 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 হচ্ছে বাড়তে থাকে, কারণ বেগ বাড়লেই ত্বরণ বাড়ে। ঠিক আছে, বেগ বাড়লেই কি ত্বরণ বাড়ে। ঠিক আছে, আবার দূরত্ব বা সরণ বাড়লেই কি বেগ বাড়ে। যত বেশি সরণ হবে তত বেগ বাড়বে, আর যত বেশি বেগ বাড়বে তত ত্বরণ হবে। কিন্তু ত্বরণের সময় কি হয় বলতো? ত্বরণটা কিন্তু অপরিবর্তিত থাকে। আমি বলছিলাম সুষম ত্বরণ, সমত্বরণ বা সুষম ত্বরণ, মানে ত্বরণ যদি 2 মিটার পার সেকেন্ড হয়, তাহলে এই ত্বরণটা সবসময় সেম থাকবে। দেখো তাহলে সময়ের সাথে যদি ত্বরণ নাও, তাহলে তোমাদের যেহেতু সবকিছুই সুষম ত্বরণ, তাহলে দেখো সময় মনে করো 2 সেকেন্ড, ত্বরণও হচ্ছে কি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সময় ধরো 4 সেকেন্ড, ত্বরণ কি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এরকম ভাবে ত্বরণের মানটা কি হবে না ভাইয়া? পরিবর্তন হবে না। তো যেহেতু সময়ের সাথে যে সমত্বরণ থাকে, তাহলে সময় ভার্সেস ত্বরণ গ্রাফটা হয় কেমন? এই যে দেখো ত্বরণ মনে করো এখানে 2 হইছে, তো 2 হইছে মানে এই 2ই থাকবে, সারা জীবন 2 থাকবে। সময় বাড়তে থাকবে, সময় বাড়তে থাকবে, কিন্তু ত্বরণটা আমাদের আর বাড়বে না। তো এই গ্রাফটা আমরা কেমন পাই? এই যে গ্রাফটা আমরা পাই, সেটা একটা সরল রেখা পাই। তো দেখো তো সরল রেখা, তাহলে এটা ঢাল কি? এটা ঢাল কি বলতো? কোনো ঢাল আছে? কোনো ঢাল আছে? ওয়াই আছে, কিন্তু এক্স এর ভ্যালু কি? সো দেখো এখানে কোনো কিন্তু ঢাল নাই। ঠিক আছে, এখানে কোনো ঢাল নাই। ওয়াই এর ভ্যালু কি? 0, কারণ এটা কোনো হচ্ছে তোমার উপরেই উঠে নাই। সো উপরে যদি না উঠে তাহলে তো ঢালু না। এটা কি ঢালু? ঢালু না, উপরে একটুও উঠে নাই। তো এই যে দেখো এই যে ওয়াই এর দিকে একটুও গেছে, উপরের দিকে একটুও গেছে, যায় নাই কিন্তু। তো এটার ঢাল কতটুকু বলো তো? ঢাল হচ্ছে 0। কেন 0 ভাইয়া? সহজে বোঝা যায়, যেমন এটা ঢাল এক্স এক্স এর সাথে এটা একটা ঢালু ছিল,
এইটা এক্স অক্ষের মতোই না, এক্স অক্ষের উপরেই না, তো কোনো ঢাল তো নাই, তাহলে ঢাল শূন্য। তাহলে ঢাল শূন্য হইলে সময় ভার্সেস ত্বরণ গ্রাফটা, ত্বরণ ভার্সেস সময় গ্রাফটা ঢাল শূন্য হয়, তাহলে এটা কিছুই আসলে আমাদের নির্দেশ করে না। ঠিক আছে, সো জাস্ট এটা কি নির্দেশ করে, এটা হচ্ছে আমাদের সমত্বরণ নির্দেশ করে, সমত্বরণ নির্দেশ করে, সমত্বরণ নির্দেশ করে। ঠিক আছে, তো আমরা আবার দেখি সরণ ভার্সেস সময় গ্রাফ বা দূরত্ব সময় গ্রাফের যে হচ্ছে ঢাল সরণ বাই সময়, সেটা আমাদের কি নির্দেশ করে, বেগ নির্দেশ করে। আর বেগ আস্তে আস্তে কি থাকে, বাড়তে থাকে। আর বেগ ভার্সেস সময় গ্রাফ, এই প্রত্যেকটা গ্রাফ তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। যখন আমরা কোশ্চেনগুলো করাবো তখন বুঝবা এই গ্রাফগুলো কত ইম্পর্টেন্ট। আপাতত দেখো, এই যে দেখো এখানে কি বেগ ভার্সেস সময় গ্রাফ, এই যে দেখো বেগ ভার্সেস সময় যে গ্রাফগুলো আছে, বেগ ভার্সেস সময় যে গ্রাফ, সেই বেগ ভার্সেস সময় গ্রাফের ঢাল কি নির্দেশ করে ভাইয়া, সেই বেগ ভার্সেস সময় গ্রাফের যে ঢাল আছে সেটা কিন্তু ত্বরণ নির্দেশ করে। ঠিক আছে, আর হচ্ছে ত্বরণ ভার্সেস সময় গ্রাফের যে ঢাল সেটাও ত্বরণ নির্দেশ করে, বাট সেই ত্বরণটা কেমন, সমত্বরণ। আর এইটার এই ক্ষেত্রে ঢাল কি বলতো, ঢাল হচ্ছে গিয়ে শূন্য। সো দেখো এখন এই গ্রাফগুলো তো বুঝলা, এখন এই যে এই গ্রাফগুলো তো বুঝলা, তো সবাই যদি এটা লিখে লিখে রাখো, তাহলে হচ্ছে আমি এই জিনিসটাকে কপি করে নেক্সট পেজে নিয়ে হচ্ছে এই যে ক্ষেত্রফল কি হবে, একটা গ্রাফের নিচে ক্ষেত্রফল কি হবে, সেই বিষয়গুলো তোমাদের একটু দেখাতে চাই। তো দেখো এই যে এই জিনিসগুলোকে আমি হচ্ছে অন্য একটা পেজে নিয়ে যেতে চাই। ঠিক আছে, সো অন্য একটা পেজে যদি আমি নিয়ে যাই, সো কি করলাম ভাইয়া, ওই যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকেই জাস্ট এই যে নতুন একটা পেজে নিয়ে আসলাম। ঠিক আছে, নতুন একটা পেজে নিয়ে এসে আমরা একটু আগে কি দেখতেছিলাম বলো, একটু আগে কিন্তু আমরা দেখতেছিলাম গ্রাফের হচ্ছে দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে ঢাল, তাহলে ঢাল দিয়ে কোনটা কি হয় সেটা দেখতেছিলাম। এখন ক্ষেত্রফল দেখব, ক্ষেত্রফল নির্দেশ করে কি নির্দেশ করে, কোন গ্রাফের ক্ষেত্রফল কি নির্দেশ করে। তো দেখো এই গ্রাফের জন্য, তোমার যদি গ্রাফ এইটা হয় তাহলে এই গ্রাফের জন্য ক্ষেত্রফল কি বলতো, ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল হচ্ছে এই যে দেখো এই গ্রাফের জন্য এই যে এইটা হচ্ছে গিয়া তোমার ত্রিভুজটা না, এই যে ত্রিভুজটা নিতে পারো না, এইটা কিন্তু তোমার ত্রিভুজ। তো এইটা যদি হয় তোমার ত্রিভুজ, আমি জাস্ট একটু রাফ করে আঁকি, তো এই যে এইটা না তোমার ত্রিভুজ। ওকে, এখন আমি যদি হচ্ছে এইটাকে একটা আয়তক্ষেত্র কল্পনা করি, এইটাকে যদি একটা আয়তক্ষেত্র কল্পনা করি, এই যে গ্রাফ যতটুকু ছিল সেই গ্রাফটাকে নিয়ে যদি আমি একটা আয়তক্ষেত্র কল্পনা করি, তাহলে হচ্ছে এই যে দেখো প্রথম কথা হচ্ছে যে দূরত্ব বনাম সময়, এইটার গ্রাফ আমাদের কোনো কিছু নির্দেশ করে না। ঠিক আছে, দূরত্ব বনাম সময়ের যে গ্রাফ আছে সেই গ্রাফটা আমাদের কোনো কিছু নির্দেশ করে না, মানে দূরত্ব বনাম গ্রাফ সময় গ্রাফের থেকে আমরা কোনো মানে মিনিংফুল কোনো কিছু পাই না। এই দূরত্ব বনাম সময় গ্রাফের ক্ষেত্রফল থেকে আমরা মিনিংফুল কোনো কিছু পাই না। যেহেতু মিনিংফুল কোনো কিছু পাই না, তো আমরা একটা কাজ করি, এই দূরত্ব বনাম সময় গ্রাফটাকে আমরা হচ্ছে মুছে দিই। ঠিক আছে, এই যে দূরত্ব বনাম সময় গ্রাফটাকে আমরা মুছে দিলাম। এখন দেখো বেগ সময় গ্রাফের এই যে দেখো এই যে এই অংশটুকু কি বলতো, এই যে এই অংশটুকু কি, এই অংশ ছিল আমাদের বেগ, এই যে এই অংশটুকু ছিল বেগ, এইটা বলো অথবা এই যে এইটা বলো, এইটা এই অংশটুকু আমাদের কি ছিল বলতো, বেগ ছিল। ঠিক আছে, এই বরাবর অংশটুকু বেগ ছিল, আর এই বরাবর অংশটুকু ছিল কি বলতো, সময়। এই বরাবর অংশটুকু ছিল কি, সময়। তো যতটুকুই আছে, এই যে যতটুকুই আছে একটা বেগ সময় লেখচিত্র যদি আমি এখানে তোমাকে দেখাই, তাহলে এই যে এতটুকু পর্যন্ত ঢাল আছে, সেই ঢালটা নিয়ে তুমি চাইলে একটা কি কল্পনা করতে পারো, ক্ষেত্রফল কল্পনা করতে পারো না, একটা আয়তক্ষেত্র কল্পনা করতে পারো না। এই যে যা গ্রাফটা যতটুকুই অংশই আছে ততটুকু অংশ নিয়ে তুমি চাইলে একটা কি কল্পনা করতে পারো, আয়তক্ষেত্র কল্পনা করতে পারো। তো সেই আয়তক্ষেত্রটা যদি কল্পনা করো, এই যে আমি একটু সুন্দর করে আঁকি, তো এটা হচ্ছে গিয়া তোমার কি বলতো, একটা গ্রাফ, বেগ সময় গ্রাফ। সো বেগ সময় গ্রাফের এই যে দেখো এই যে যতটুকু হচ্ছে এরিয়া ততটুকু নিয়ে যদি আমি আঁকতে চাই, তাহলে আমি কি পাইলাম, একটা আয়তক্ষেত্র পাইলাম। সুন্দর হয়নি, দাঁড়াও আরেকটু সুন্দর করে আঁকি, এই যে একটা আয়তক্ষেত্র পাইলাম, দেখো তো এই যে একটা আয়তক্ষেত্র পাইলাম, এই যে একটা আয়তক্ষেত্র পাইলাম। সো আয়তক্ষেত্রের এই যে এতটুকু পোর্শন হচ্ছে ঢাল, আর এই যে এইটা কি বলতো, এই যে এতটুকু পোর্শন হচ্ছে কি সময়।
এই যে এতটুকু পোর্শন কি সময়, এখান থেকে এই পর্যন্ত এতটুকু পোর্শন কি নির্দেশ করে, সময় নির্দেশ করে। আর এইখান থেকে এই পর্যন্ত এতটুকু পোর্শন কি নির্দেশ করে বলো তো, আমাদের কিন্তু এটা বেগ নির্দেশ করে। তাহলে এতটুকু পোর্শন হচ্ছে বেগ নির্দেশ করে। তাহলে ক্ষেত্রফল আমরা কি জানি বলতো, একটা আয়তক্ষেত্র যদি এটাকে বিবেচনা করি, তো এটার ক্ষেত্রফল আমরা কি জানি, ক্ষেত্রফল সমান সমান আমরা জানি কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। সো এই যে এইটাকে তুমি চাইলে সময়টাকে বলতে পারো দৈর্ঘ্য, বেগটাকে বলতে পারো কি প্রস্থ। সো আমি কি বলতে পারি বলতো, এই যে বেগ গুণ সময় বলতে পারি না, বেগ গুণ সময় ক্ষেত্রফল, এটাকে কি বলতে পারি, বেগ গুণ সময় বলতে পারি না। তার মানে আমাদের ভি মাল্টিপ্লাই টি। তাহলে এই যে ভি ইন্টু টি, সেইটা আমাদের কি নির্দেশ করে বলো তো, এস নির্দেশ করে না। তাহলে দেখো তো, এই যে ক্ষেত্রফল সমান সমান কি নির্দেশ করে বলো তো, ক্ষেত্রফল সমান সমান নির্দেশ করে হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। তার মানে কি বলতো, দূরত্ব বেগ বনাম সময় লেখচিত্রের গ্রাফ সরণ নির্দেশ করে। সো দেখো, বেগ বনাম বনাম সময়, বেগ বনাম সময় গ্রাফের ক্ষেত্রফল, গ্রাফের ক্ষেত্রফল, গ্রাফের যে ক্ষেত্রফলটা তুমি পাবা, সেই যে ক্ষেত্রফল সরণ নির্দেশ করে, কি নির্দেশ করে, সরণ নির্দেশ করে, সরণ নির্দেশ করে, সরণ নির্দেশ করে। ওকে ওকে, সো এটা আমরা বুঝলাম। এখন দেখো, বেগ বনাম সময় লেখচিত্রের গ্রাফ সরণ নির্দেশ করে। এখন আমি যদি ত্বরণ ভার্সেস সময় গ্রাফ নেই, সেটা কি নির্দেশ করবে, সেইটা কি নির্দেশ করবে সেটা আমরা একটু দেখি। এই যে দেখো, সো আমরা এখানে জাস্ট একটা কি নিয়ে নিচ্ছি, এইখানে জাস্ট একটা ত্বরণ ভার্সেস সময় গ্রাফ নিয়ে নিচ্ছি। এই যে ত্বরণ ভার্সেস সময় গ্রাফ, এই যে ত্বরণ ভার্সেস সময় গ্রাফ, ঠিক আছে। তো ত্বরণ ভার্সেস সময় গ্রাফটা আমাদের এখান থেকে কি নির্দেশ করবে, দেখো তো আমরা দেখি কি নির্দেশ করে। এই যে এইদিকে আছে আমাদের কি, এই দিকে হচ্ছে আমাদের সময়, এই যে এইদিকে হচ্ছে আমাদের সময়, সময় বাড়তেছে এদিকে। আর উপরের দিকে কি যাবে বলতো, উপরের দিকে যাবে হচ্ছে কি ত্বরণ, এই উপরের দিকে যাবে হচ্ছে ত্বরণ, ঠিক আছে। তো উপরের দিকে গেল ত্বরণ, এইদিকে গেল হচ্ছে সময়। তাহলে এইটার যে ক্ষেত্রফল যদি গঠন করো, তাহলে ক্ষেত্রফল গঠন করার জন্য আমাদের কি করতে হবে জানি, ক্ষেত্রফল গঠন করার জন্য জাস্ট আমাদের একটা আয়তক্ষেত্র ধরতে হবে। এই যে আমাদের গ্রাফের যে ঢালের সাথে একটা আয়তক্ষেত্র ধরতে হবে। সো এই যে যদি একটা আয়তক্ষেত্র ধরি, তাহলে এই আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলটা আসছে, সেই ক্ষেত্রফলটা কি আসবে বলতো, ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল সমান সমান কি, আবার দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কি আমাদের এখানে, দৈর্ঘ্য হচ্ছে আমাদের আবার কি সময়, প্রস্থ কি আমাদের, প্রস্থ হচ্ছে কি আর কি ত্বরণ, প্রস্থ হচ্ছে ত্বরণ। সো এই যে দেখো, সময় ইন্টু ত্বরণ, তাহলে সময় ইন্টু ত্বরণ, এই যে এখানে থাকলো হচ্ছে আমার কি এ, আর এখানে থাকলো হচ্ছে আমাদের কি সময়টা। আচ্ছা, সময়টাই আগে লিখি, আচ্ছা সমস্যা নেই, এই যে ত্বরণটা আগে লিখলাম, সময়টাকে পরে লিখলাম, ঠিক আছে। এ ইন্টু টি, সো এ ইন্টু টি হইলে কি, আমরা এই যে এ কে কি লিখতে পারি বলতো, ভি মাইনাস ইউ বাই টি না কি, এই যে দেখো ভি মাইনাস ইউ বাই টি না, ভি মাইনাস ইউ বাই টি, ত্বরণকে আমরা কি লিখতে পারি, ভি মাইনাস ইউ বাই টি ইন্টু এখানে কি আসবে বলতো, টি। তাহলে এই যে এই টি আর এই টি কাটা, তাহলে তুমি এখানে কি পাচ্ছ বলতো, ভি মাইনাস ইউ পাচ্ছ না, ভি মাইনাস ইউ পাচ্ছ। তাহলে দেখো, ত্বরণ ভার্সেস সময় গ্রাফের, বেগ বনাম সময় গ্রাফের, তাহলে আমরা এখানে কি বলতে পারি বলতো, এইখানে আমরা বলতে পারি যে ত্বরণ বনাম সময় গ্রাফের, ত্বরণ বনাম সময় গ্রাফের যে ক্ষেত্রফল, সেটা বেগের পরিবর্তন না। এই যে দেখো, এই যে ভি কি শেষ বেগ, ইউ কি আদি বেগ, তাহলে এই যে শেষ বেগ থেকে আদি বেগটা মাইনাস করলে তুমি কি পাও বলো তো, বেগের পরিবর্তন পাও না। তুমি কি পাও এখানে, বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন, এখানে তুমি কি পাও, বেগের পরিবর্তন পাও। ভি মাইনাস ইউ করে দাও, বেগের পরিবর্তন পাবা। সো যদি বেগের পরিবর্তন পাও, সো এখান থেকে আমরা জাস্ট কি লিখতে পারি বলতো, ত্বরণ বনাম সময় গ্রাফ, ত্বরণ বনাম সময় গ্রাফের ক্ষেত্রফল, ত্বরণ বনাম সময় গ্রাফের ক্ষেত্রফল, ত্বরণ বনাম সময় গ্রাফের ক্ষেত্রফল যেটা আছে, সেই ক্ষেত্রফলটা কি নির্দেশ করবে বলতো, ক্ষেত্রফল ত্বরণ বনাম সময় গ্রাফের ক্ষেত্রফল কি নির্দেশ করে,
বেগের পরিবর্তন নির্দেশ করে। কি নির্দেশ করে? বেগের পরিবর্তন নির্দেশ করে। সো এটা তো বুঝতে পারছো আশা করি। বেগের পরিবর্তন নির্দেশ করে, সো এতটুকু জিনিস যদি তুমি জানো তাহলে কিন্তু তোমার জন্য এনাফ। এতটুকু জিনিস জানলেই তোমার জন্য এনাফ। ওকে, সো দেখো এখন আমি তোমাকে কিছু গ্রাফ যেগুলো এমসিকিউতে আসে, সেই গ্রাফগুলো এমসিকিউতে কিভাবে আসে সেই জিনিসটা একটু দেখায় দিই। সো এখান থেকে জাস্ট আমি এই যে নতুন একটা পৃষ্ঠা যদি যাই, সো দেখো এখান থেকে জাস্ট আমি বলবো তোমার দূরত্ব বনাম সময় গ্রাফটা দুই রকমের হইতে পারে। ঠিক আছে, দূরত্ব বনাম সময় গ্রাফটা কি হইতে পারে? দুই রকমের হইতে পারে। ওকে, দূরত্ব বনাম সময় গ্রাফটা দুই রকম ভাবে হইতে পারে। সো এই যে দেখো এই ডিরেকশনে থাকবে মনে করো তোমার এস মানে সরণ, এই ডিরেকশনে থাকলে তোমার এস মানে সরণ, আর এই ডিরেকশনে থাকলে মনে করো তোমার টি বা টাইম। ঠিক আছে, তাহলে এই যে যদি এটা ঢাল হয়, সেই ঢালটা যদি হয় থিটা, তাহলে এটা কি নির্দেশ করে ভাইয়া? এস ভার্সেস টি গ্রাফ। এস ভার্সেস টি গ্রাফ, এটা ঢাল কি নির্দেশ করে? এটা ঢাল নির্দেশ করে কিন্তু বেগ। এটা ঢাল নির্দেশ করে কি? বেগ। কিন্তু এই বেগের মানটা কি বলতো? সমান হারে বাড়তেছে না? এস এর সাথে টি এর এটা একদম সমান হারে বাড়তেছে। তাহলে এখানে কি যে ঢাল থিটা, এই যে ঢাল যে থিটা, সেটা কি বলতো? এক সেম না, একই না। তাহলে এই যে ঢাল সবসময় কি একই থাকতেছে না? ঢাল থাকতেছে সবসময় একই, আর বেগটা বাড়তেছে কিভাবে বলতো? সুন্দরভাবে কনস্ট্যান্ট, মানে সমবেগে বাড়তেছে। তাহলে বেগটা কিভাবে বাড়তেছে বলতো? বেগটা বাড়তেছে সুষম ভাবে। তো সুষম ভাবে যদি বেগ বাড়ে, এই যে দেখো সময় তোমার এস ভার্সেস টি, দূরত্ব সময় বেগও বাড়তেছে। তাহলে যদি সময়ের সাথে বেগটা বাড়ে, তাহলে এই বেগটাকে আমরা কি বলবো বলতো? সমবেগ নির্দেশ করবে। এটা কি নির্দেশ করবে? সমবেগ। এইটা নির্দেশ করবে সমবেগ। কেন সমবেগ? কারণ এটা আসলে এই যে ঢালটা কি ছিল বলতো? এই যে ঢাল ভি ইকুয়াল টু কি ছিল বলতো? এস বাই টি। ভি ইকুয়াল টু কি ছিল? এস বাই টি। এই যে ঢাল টেন থিটা মানে কি? এস বাই টি। এস বাই টি কি নির্দেশ করে? বেগ নির্দেশ করে। এই যে ভি ইকুয়াল টু এস বাই টি। এখন যতই দূরত্ব বাড়বে, সময়ও যত বাড়বে, তাহলে বেগটা কি থাকবে বলতো? বেগ। এই যে আস্তে আস্তে যে এই যে গ্রাফটা পাচ্ছ, সেটা কিসের গ্রাফ? সেটা বেগের গ্রাফ। আর বেগটা কেমন? যেহেতু সরণটা সমহার হইতেছে, তাহলে এইটা একটা কি নির্দেশ করবে ভাইয়া? বেগ। সেই বেগটা কেমন বেগ হবে ভাইয়া? সেই বেগটা হবে সমবেগ। এই যে ভি, ভি একটা কি বলতো? সমবেগ নির্দেশ করবে। ভি একটা সমবেগ নির্দেশ করবে। এখন যদি এমন হয় যে থিটাটা কি হয়ে যাচ্ছে বলতো? পরিবর্তিত হয়ে যাচ্ছে, সরণের সাথে কখনো আস্তে যাচ্ছে, কখনো জোরে যাচ্ছে, কখনো তোমার বেশি দূরত্ব অতিক্রম করতেছে, কখনো কম দূরত্ব অতিক্রম করতেছে। এই যে দেখো এইটার মানে তোমার সব সময় সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। তখন তুমি এই যে মানে 1 সেকেন্ডে ধরো 5 মিটার যায়, 2 সেকেন্ডেও 5 মিটার যায়, 3 সেকেন্ডেও 5 মিটার যায়, এরকম। তাহলে 1 সেকেন্ডে যাবে 5, তাহলে 2 সেকেন্ডে আবার 5 মিটার মানে 10, সেকেন্ডে 5, 2 সেকেন্ডে আবার 5 মিটার মানে 10, 3 সেকেন্ডে আবার 5 মিটার মানে 15। এই যে দেখো, সো এই যে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। সো এরকম করে আসলে মনে করো 1 সেকেন্ড এই যে এইখানে ছিল, আবার এই যে 2 সেকেন্ডে কোথায়? এখানে। এই যে এখানে ছিল। 3 সেকেন্ডে কোথায়? ধরো এখানে ছিল। এরকম করে আর কি বাড়তেছে। সো এই ক্ষেত্রে বেগটা কেমন হয় ভাইয়া? সমবেগ। যদি এরকম হয়, উড়াধুরা কেস হয়, ধরো প্রথম সেকেন্ডে 2 মিটার, পর সেকেন্ডে 5 মিটার, পর সেকেন্ডে 11 মিটার, পর সেকেন্ডে 13 মিটার, মানে কোনো ঠিক ঠিকানা নেই, উড়াধুরাভাবে বাড়তেছে। তখন এই যে ঢালটা, এই যে থিটা কিন্তু আর সেম থাকবে না, তখন গ্রাফটা আসলে দেখবা এরকম করে উঠতেছে। সো এই যে এইটাও কি? এটা আমাদের এই যে উপরে থাকবে কি বলো? উপরে থাকবে এস, আর এই বরাবর থাকবে কি বলো তো? টাইম। তাহলে এই বরাবর থাকলে টাইম, আর এই বরাবর থাকলে সরণ। তাহলে আমরা এটাকে কি বলতে পারবো বলো তো? সময় ভার্সেস সরণ গ্রাফ। তো এই সময় ভার্সেস সরণ গ্রাফটা ইনক্রিজিং অর্ডারে থাকবে না? তখন সেটা কি আর ভেলোসিটি বুঝাবে? এইটা কিন্তু তখন তোমার ইনক্রিজিং ভেলোসিটি বুঝাবে, মানে বেগ বৃদ্ধি বুঝাবে। এটা কিন্তু আর বেগটা কি থাকলো না? সমান থাকলো না। এটা কি বুঝাবে? বেগ বৃদ্ধি বোঝাবে। হ্যাঁ, থিটা পরিবর্তনশীল, মানে ঢালটা অলওয়েজ কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। এই যে এই পয়েন্টের জন্য ঢাল, এই পয়েন্টের জন্য ঢাল আলাদা আলাদা না? দেখো তো আস্তে আস্তে উপরের দিকে উঠছে না? তাহলে এই যে থিটা কি পরিবর্তনশীল হবে, পরিবর্তনশীল হবে। ঠিক আছে,
থিটা হচ্ছে পরিবর্তনশীল হবে। তখন এই যে এস ভার্সেস টি গ্রাফটা তখন যে বেগ বুঝাইতো সমবেগ, এখন বেগের বৃদ্ধি বুঝাইতেছে, তার মানে এইটা হয়ে যাবে তখন কি বলতো ত্বরণ। তখন সেটা কি হয়ে যাবে ত্বরণ। আবারও বলি ভাইয়া, সময়ের সাথে বেগ যদি সুষমভাবে বাড়ে, মানে সময় যতটুকু বাড়ে তোমার হচ্ছে সরণও ততটুকু হয়, তাহলে বেগটা কি বলতো নির্দিষ্ট না। এই যে এস যদি নির্দিষ্ট হয়, এসকে টি দিয়ে ভাগ করলে কি সমবেগ নির্দেশ করে। এখন এস যদি নির্দিষ্ট না হয়, মানে এস মনে করো প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে বেড়ে যাচ্ছে, সরণ প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে একই থাকতেছে না, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে সরণ বেড়ে যাচ্ছে, তার মানে কি প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে বেগ বেড়ে যাচ্ছে, তার মানে কি ত্বরণ হচ্ছে। দেখো, সরণ বাড়ে কার কারণে? বেগের কারণে। বেগ বাড়ে কার কারণে? ত্বরণের কারণে। এখন যদি এমন হয় যে বেগটা সমবেগ, তাহলে প্রত্যেক সেকেন্ডে সরণ একই হারে বাড়বে। মনে করো 5 মিটার পার সেকেন্ড যদি বেগ হয়, বেগ যদি 5 মিটার পার সেকেন্ড হয়, তাহলে প্রত্যেক সেকেন্ডে কত মিটার করে বাড়ার কথা বলো তো? প্রত্যেক সেকেন্ডে হচ্ছে 5 মিটার করে বাড়ার কথা। কিন্তু যদি আমি এখানে একটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ অ্যাড করে দিই, তাহলে কি প্রথম সেকেন্ডে বেগ হবে 5 মিটার পার সেকেন্ড, মানে সরণ হবে 5 মিটার পার সেকেন্ড। পরের সেকেন্ডে বেগ হবে 7 মিটার পার সেকেন্ড, সরণ হয়ে যাবে 7 মিটার পার সেকেন্ড। পরের সেকেন্ডে বেগ হয়ে যাবে 9 মিটার পার সেকেন্ড, তার সরণ হয়ে যাবে কি 9 মিটার, বুঝছো? পরের সেকেন্ডে বেগ হয়ে যাবে কি 11 মিটার পার সেকেন্ড, কারণ বেগ তো বাড়াই দিচ্ছে যেহেতু ত্বরণ আছে। তো পরের সেকেন্ডে বেগ হয়ে যাবে 11 মিটার পার সেকেন্ড, সরণ যাবে কি 11 মিটার। সো এখানে সরণটা সমানভাবে যাচ্ছিল, তার মানে বেগটা ছিল সমবেগ, সমবেগের গ্রাফ ছিল এস ভার্সেস টিতে এরকম। বাট এখানে বেগটা আর কি নাই, সমবেগ নাই, বেগটা অলওয়েজ কি পাচ্ছে বলতো বৃদ্ধি পাচ্ছে। তাহলে বেগ যদি বৃদ্ধি পায়, তাহলে সরণও কি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে, তখন সেটা আর বেগের গ্রাফ থাকবে না, তখন সেটা হয়ে যাবে কি ত্বরণের গ্রাফ। আশা করি বুঝতে পারছো। সো এই যে এটা হচ্ছে থিটা একই থাকে, আর থিটা এটা পরিবর্তনশীল হয়, ঢালটা পরিবর্তনশীল হয়, এটা থাকে সমবেগ, আর এটা হচ্ছে বেগের বৃদ্ধি। সো সেই বেগের বৃদ্ধি মানে আমরা কি পাই এখানে ত্বরণ পাই। সো এটা হচ্ছে আমাদের একটা ত্বরণের গ্রাফ। যদি বস্তুটা কি থাকে, মানে এস ভার্সেস টি গ্রাফটা যদি এরকম ভাবে ইনক্রিজিং অর্ডারে থাকে, সেটা কি বলতো ত্বরণের গ্রাফ। ওকে, এখন আবার ধরো এস ভার্সেস টি গ্রাফই আছে, এস ভার্সেস টি গ্রাফই আছে, কিন্তু বস্তুটা না লড়তে চড়তেছে না। এই যে ধরো এই ডিরেকশনে থাকলো টি, আর এই ডিরেকশনে কি থাকলো, এই ডিরেকশনে থাকলো বলতো আমাদের এস, এই ডিরেকশনে থাকলো আমাদের সরণ, উপরের ডিরেকশনে থাকলো আমাদের সরণ, আর এই ডিরেকশনে থাকলো আমাদের সময়। তাহলে এটা কি সরণ ভার্সেস সময় গ্রাফ না? এখন এই গ্রাফটা যদি এরকমভাবে যাইতে থাকে, এরকমভাবে যাইতে থাকে, মানে সময় বাড়তেছে কিন্তু বস্তুটার কিন্তু কি হচ্ছে না বলতো, সরণ হইতেছে না। মানে বস্তুটা সরণ যা ছিল তাই, মনে করো 5 মিটার গেছে প্রথমে, চলতে চলতে এই যে এখান থেকে শুরু করে এখানে মনে করো 5 মিটার গেছে, সরণ হয়েছে কত মিটার? 5 মিটার। 5 মিটার পরে আর এটা লড়তেছে চড়তেছে না, এখানেই আছে, তাহলে সরণ আর উপরের দিকে যাচ্ছে না, মানে বাড়তেছে না। 5 মিটার যাওয়ার পরে এটা এক জায়গায় বসে আছে, তার মানে সময় যতই বাড়তেছে, এই যে দেখো সময় যত বাড়তেছে সরণ আর বাড়ে না। সময় বাড়তেছে ঠিকই, বাট সরণ আর বাড়ে না। সরণ যেহেতু বাড়ে না, তখন সেটাকে আমরা কি বলবো বলতো স্থির অবস্থা। সো এই অবস্থাটাকে আমরা কি বলবো স্থির অবস্থা, কারণ সময় বাড়তেছে কিন্তু সরণ বাড়ে না। সরণ বাড়ে না মানে কি, সরণ 5 ছিল, 5 মিটার গিয়ে বসে আছে সে, তো 5 মিটার যে গিয়ে যেহেতু বসে আছে আর যেহেতু যাচ্ছে না, তাহলে এই অবস্থাটাকে আমরা কি বলবো বলতো স্থির অবস্থা। সো এখানে থিটা মানে হচ্ছে যে আমাদের যে ঢালটা কত বলতো, অবভিয়াসলি এটা ঢাল যেহেতু কোনো ঢালই হয় না, ঢাল 0, তো ঢাল হচ্ছে 0, থিটাও 0, ঢালও কি 0। এই যে স্লোপ যে ঢাল, সে ঢালটা কি ঢাল হচ্ছে ঢাল বা স্লোপ সেটা কি 0। আর এই স্থির অবস্থাটাকে আমরা কি বলবো বলতো রেস্ট। আমার ক্লাসগুলো যদি কোনো ইংলিশ ভার্সনের স্টুডেন্ট দেখে থাকো, তাহলে তুমি আজকে এই ভিডিওতে কমেন্ট করো যে আমি ভাই ইংলিশ ভার্সনের আপনার ভিডিও দেখতেছি, তাহলে সবগুলোর সাথে আমি ইংলিশটাও তোমার টার্ম উল্লেখ করে দিব, যাতে তোমার বুঝতে কোনো ধরনের সমস্যা না হয়। ঠিক আছে, আমি নর্মালি ইংলিশ ভার্সনের স্টুডেন্ট পড়াই, সো ইউটিউবে আমি জানি ওরা খুবই কম থাকে, কারণ হচ্ছে এত ভালো টিচার হয়তো বা ইংলিশ ভার্সনে এখনো নাই, বা স্টুডেন্ট ইংলিশ ভার্সনে তো পোলাপানও নাই। সো আমি নিজেও ইংলিশ ভার্সনের পোলাপান নাই দেখে ইংলিশ ভার্সনের ক্লাসগুলো নিচ্ছি না। তো কেউ যদি বাই চান্স ভিডিওগুলো দেখে থাকবে আমার ইংলিশ ভার্সনের, কমেন্ট করবো, আমি তোমাদের টার্মগুলো ইংলিশে উল্লেখ করব। ঠিক আছে, তো দেখো স্থির অবস্থা থিটা ইকুয়াল টু 0 আর ঢাল সমান সমান কি 0। সো এখানে আমরা দেখলাম। এখন যদি হচ্ছে
এমন হয় যে হচ্ছে এস ভার্সেস টি গ্রাফ কিন্তু বেগ হচ্ছে গিয়ে কি কমে যাচ্ছে। এস ভার্সেস টি গ্রাফের বেগ যদি কমে যায়, এই যে এরকম যদি হয়, দাঁড়াও, সো আবার আমি হচ্ছে একটা এস ভার্সেস টি গ্রাফই নিলাম। তো এস ভার্সেস টি গ্রাফ মানে কি, মানে হচ্ছে সময় ভার্সেস সরণ গ্রাফ। তো দেখো বেগ যেমন বাড়তেছিল, মানে দূরত্ব যেভাবে বাড়তেছিল, দূরত্ব কি সেভাবে কমতেও পারে না। মানে বস্তুটা আগে অনেক জোরে যাচ্ছিল, এখন ধীরে 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 আসতে যাচ্ছে। মানে এসটা, এই যে আমাদের এস যেটা, সে এসটা এবার কম্পারেটিভলি কি কমে যাচ্ছে, মানে অনেক জোরে যাচ্ছিল। চিন্তা করো একটা গাড়ি বাইক অনেক জোরে চালাইতেছে, গাড়ির ইঞ্জিনে হচ্ছে ফোর্স দেওয়া বন্ধ করে দিল, মানে গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিল, ব্রেক করে নেই, তাহলে এটা আস্তে 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 দূরত্ব কি হবে বলতো, প্রত্যেক সেকেন্ডে যত যাচ্ছিল সেই দূরত্বটা আস্তে আস্তে কি করবে বলতো, কমতে থাকবে না। তো এস ভ্যালু তাহলে কি হবে বলতো, এই যে এস ভার্সেস টি গ্রাফটা তখন কি হবে বলতো, সরণটা আস্তে 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 সরণটা আস্তে 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 কি হবে, কমবে। সো এই যে তাহলে এটাকে আমরা কি বলতে পারি, বেগ হ্রাস। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, বেগ হ্রাস পাচ্ছে। সো বেগ হ্রাস যদি পায় তখন সেই অবস্থাটাকে আমরা কি বলবো বলতো, মন্দন বলতে পারি না। বেগ হ্রাস পাইলে সেই অবস্থাটাকে আমরা কি বলতে পারি, মন্দন বলতে পারি। ঠিক আছে, সো দেখো বেগ বৃদ্ধি, এই যে এস ভার্সেস টি উপরের দিকে গেলে হচ্ছে আমাদের সমত্বরণ বা হচ্ছে ত্বরণ বেগ বৃদ্ধি বোঝাবে, আর বেগ ভার্সেস সময় গ্রাফটা যদি এভাবে নিচের দিকে যায় তখন সেটা আমাদের কি বোঝাবে, সরণটা আস্তে আস্তে কমতেছে। সরণটা আস্তে আস্তে এই পর্যন্ত দেখো, এই পর্যন্ত বাড়তেছিল, বেড়ে হুট করে আস্তে আস্তে কমতেছে। তাহলে এই পোষণের পর থেকে এটা কি নির্দেশ করবে, এটা মন্দন নির্দেশ করবে। ঠিক আছে, ভেলোসিটি টাইম গ্রাফে এটা কি নির্দেশ করবে, মন্দন নির্দেশ করবে। ওকে, সো এই যে সরণ ভার্সেস টাইম গ্রাফে। এখন এই গ্রাফগুলো যদি আমি হচ্ছে একটু সাইডে রেখে আবার আরো দুইটা গ্রাফ আমাদের বুঝাই, সো এগুলোকে একটু ছোট করে সাইডে রাখি। এই যে এটা ধরো হচ্ছে সাইডে রাখলাম, এবং এটাকে ছোট করে, এটাকেও ধরো হচ্ছে ছোট করে এই যে সাইডে রাখলাম। এখন আমি যদি হচ্ছে, আচ্ছা বেশি ছোট হয়ে গেছে, এই আবার পিডিএফটা দিয়ে দিব তো তোমাদের, যাতে তোমরা পরবর্তীতে দেখলে বুঝো, এই জন্যই হচ্ছে আবার এটাকে মুছলাম না। সো এই যে এভাবে সাইডে রেখে দিলাম। ঠিক আছে, এভাবে সাইডে রেখে দিলাম। এখন আমি আরো দুইটা গ্রাফ তোমাদের দেখাবো। সো একটা গ্রাফ হচ্ছে গিয়ে এই যে ধরো একটা গ্রাফ এরকম থাকলো। সো এখন এই গ্রাফটা হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে ভি ভার্সেস টি গ্রাফ যদি আমি নিই, এই ডিরেকশনে কে যাবে বলো তো, এই ডিরেকশনে যাবে হচ্ছে কি ভি, মানে হচ্ছে এই ডিরেকশনে যাচ্ছে হচ্ছে বেগ, আর এই ডিরেকশনে যাবে কে বলতো, এই যে এই ডিরেকশনে যাবে হচ্ছে টাইম, ভি ভার্সেস টাইম গ্রাফ। সো এইটার যে ঢাল নির্দেশ করে সেটা কি নির্দেশ করে বলতো, ত্বরণ নির্দেশ করে না, ত্বরণ নির্দেশ করে। আর কেমন ত্বরণ নির্দেশ করে, সুষম, সুষম ত্বরণ নির্দেশ করে, কারণ বেগের পরিবর্তন হচ্ছে সুষম। এই যে সময়ের সাথে বেগ বাড়তেছে, তাহলে সময়ের সাথে যদি বেগ বাড়ে তাহলে সেইটাকে আমরা কি বলি, ত্বরণ। আর এই ক্ষেত্রে ত্বরণটা কেমন হবে বলতো, সুষম ত্বরণ। এই যে দেখো সময়ের সাথে বেগ যদি বাড়ে তাহলে সেটাকে আমরা কি বলবো, ত্বরণ। তাহলে এই যে এই ত্বরণটাকে আমরা কি বলবো বলতো, সুষম ত্বরণ। সেই ত্বরণটাকে আমরা কি বলবো, সুষম ত্বরণ। আর থিটাটা কি থাকবে বলতো, থিটাটা থাকবে হচ্ছে কনস্ট্যান্ট, থিটা থাকবে হচ্ছে কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। বাট এই বেগটা যদি সুষম, মানে হচ্ছে এই বেগটা যদি সুষম হারে না বাড়ে, মানে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে বেগটা যদি সুষম না হয়, মানে প্রথম সেকেন্ডে বাড়লো 2 মিটার পার সেকেন্ড বেগ, পরের সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ডই বাড়ার কথা, না বেড়ে যদি 6 মিটার পার সেকেন্ড বেড়ে যায়, পরের সেকেন্ডে যদি আবার 12 মিটার পার সেকেন্ড বেড়ে যায়, দেখো 2 মিটার করে বাড়ার কথা, তাই না? বেগটা সুষম ত্বরণ হলে কি হয়, সবসময় একইভাবে বাড়বে। যদি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ হয় তাহলে প্রত্যেক সেকেন্ডে 2 মিটার করে বেগ বাড়বে। ঠিক আছে, কিন্তু যদি এরকম হয় যে বেগটা 2 মিটার পার সেকেন্ড করে না বেড়ে উড়াধুরাভাবে বাড়তেছে, মানে যেইভাবে ইচ্ছা সেইভাবেই বাড়তেছে, ঠিক আছে, যেইভাবে ইচ্ছা সেইভাবেই যদি বাড়তেছে এরকম ভাবে হয়, তাহলে সেই ত্বরণটা কি আর সুষম থাকবে? সেই ত্বরণটা হচ্ছে অসম হয়ে যাবে, সেই ত্বরণটা হচ্ছে অসম হয়ে যাবে। সো সেই ত্বরণটা যদি অসম ত্বরণ হয়ে যায় তখন সেটার গ্রাফটা কি হবে বলতো, এই যে ত্বরণটা বাড়তে থাকবে, ইনক্রিজিং অর্ডারে থাকবে। সো এইটার আমরা কি বলবো বলতো, ইনক্রিজিং অ্যাক্সেলারেশন, তার মানে হচ্ছে ত্বরণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা কি
অসম ত্বরণ। সো এইটা হচ্ছে আমাদের অসম ত্বরণ নির্দেশ করবে, অসম ত্বরণ নির্দেশ করবে। এই যে দেখো এদিক বরাবর টাইম যাচ্ছিল আর এদিক বরাবর কি যাচ্ছিল বলতো, বেগ যাচ্ছিল। তো এদিক বরাবর বেগ যাচ্ছিল আর এদিক বরাবর হচ্ছে টাইম যাচ্ছিল। তো টাইমের সাথে ত্বরণটা সমহারে বাড়তেছিল না, তাহলে এই যে এই ত্বরণটা নির্দেশ করবে, এটা একটা ত্বরণ নির্দেশ করবে, এইটার ঢালটা হচ্ছে একটা কি ত্বরণ নির্দেশ করবে। আর এখানে যে আমাদের প্রত্যেকটা পয়েন্টের ঢাল কি, ঢালুটা চেঞ্জ হয়ে গেছে না, প্রত্যেকটা পয়েন্টে ঢালু কি হয়ে গেছে বলো তো, চেঞ্জ হয়ে গেছে না। এইখানে যতটুকু ঢালু ছিল এখানে কিন্তু ঢালুটা তার থেকে একটু উঁচা, এইখানে ঢালুটা আরো উঁচা। সো ঢালও প্রত্যেক সেকেন্ডে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে থিটা আমাদের কি বলতে পারি আমরা, পরিবর্তনশীল। থিটা পরিবর্তনশীল, পরিবর্তনশীল। সো এই যে থিটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল, ঠিক আছে। এখন দেখো ভি ভার্সেস টি গ্রাফে, গ্রাফটা যদি হয় ভি ভার্সেস টি, এই যে দেখো ভি ভার্সেস টি গ্রাফে, এই গ্রাফগুলা এমসিকিউ এর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। যখন তুমি এমসিকিউ প্র্যাকটিস করবা দেখবা যে এই ডিরেক্ট গ্রাফ দিয়ে দেয়। সো এই গ্রাফগুলো না তুমি মুখস্থ করে ফেলবা। এই যে এটা হচ্ছে টি আর এটা হচ্ছে কি বলতো, এই ডিরেকশনে যাবে কি ভি। তাহলে দেখো ভি ভার্সেস টি গ্রাফ, কিন্তু ভিটা হচ্ছে ধ্রুব, মানে ভিটা যদি 5 পর্যন্ত হয়, 5 গিয়ে বেগ আর কি করতেছে না, বাড়তেছে না, সময় বাড়তেছে বাট বেগ আর কি হচ্ছে না বলতো, বাড়তেছে না। তাহলে সময় বাড়তেছে ঠিকই কিন্তু বেগ বাড়তেছে না, তাহলে এই যে এইটাকে আমরা কি বলবো বলতো, সমবেগ বলবো না, সমবেগ বলবো, ঠিক আছে। সময় বাড়তেছে ঠিকই কিন্তু বেগ বাড়তেছে না, তাহলে বেগ 5 ছিল 5ই আছে, 5ই আছে, তাহলে এটাকে আমরা কি বলবো বলতো, সমবেগ বলবো না, অবশ্যই সমবেগ বলবো। ওকে। আর এখন এই গ্রাফটা, এইটা তো সমবেগ গেল, এখন এই গ্রাফটা যদি এমন হয় যে বেগটা না বেড়ে উল্টা বেগটা কমে যায়, এই যে এই দিকে এইখানে এই বরাবর টি থাকবে, এই বরাবর টি থাকলো, এই বরাবর টি থাকলো, আর এই বরাবর থাকবে হচ্ছে কি ধরো ভি, এই বরাবর থাকবে হচ্ছে তোমার ভি। এখন ঘটনা এমন ঘটলো যে এই যে বেগটা সময়ের সাথে না বেড়ে উল্টা বেগটা আরো সময়ের সাথে কি হইলো বলতো, কমে গেল। তাহলে এটা আবার কি নির্দেশ করবে বলতো, এইটা আমাদের নির্দেশ করবে হচ্ছে মন্দন। কিন্তু কেমন মন্দন, অসম মন্দন, কারণ থিটাটা পরিবর্তনশীল হচ্ছে। এটা হচ্ছে আমাদের মন্দন, কিন্তু কি ডিক্রিজিং অর্ডারে আছে। মন্দন অসম মন্দন, যেহেতু মন্দনটা হ্রাস পাচ্ছে তো সেটাকে আমরা কি বলবো, ডিক্রিজিং অর্ডারে আছে, অসম মন্দন। সো এই যে এই গ্রাফটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, এই গ্রাফটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে এই গ্রাফটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে এই গ্রাফটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমাদের লেভেলে এই গ্রাফগুলো তোমার জন্য খুব 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 বেশি ইম্পর্টেন্ট। সো আশা করি ভাইয়া আজকের লেকচারটা তুমি বুঝতে পারছো। নেক্সট দিন থেকে আমরা কিন্তু টাইপ ভিত্তিক সিকিউগুলা করব, এবং টাইপ ভিত্তিক সিকিউগুলা শেষ হইলে কিন্তু আমরা টাইপ ভিত্তিক এমসিকিউগুলা করব, করে আমরা নেক্সট চ্যাপ্টারে যাব। সো আগেই বলে রাখতেছি, শুরুতেই বলছিলাম যে কে কোন চ্যাপ্টারটা চাও নেক্সটে সেটা জানাতে, তো সেটা কমেন্ট করো। ভাইয়ের ক্লাসটি কেমন লাগতেছে তোমাদের সেটাও কমেন্ট করে জানাও, তোমাদের কমেন্ট কিন্তু আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। ইদানিং দেখতেছি তোমরা কমেন্ট করা কমায় দিছো, তোমরা কি ভিডিওগুলো ঠিকঠাক মতো দেখতেছো না ভাইয়া? তো ভাইয়া ডিমোটিভেটেড হয়ে যাব, এত কষ্ট করে আর ভিডিওগুলো তো বানাবো না। প্রত্যেকদিন আমার 3 থেকে 3.5 ঘন্টা সময় যায় তোমাদের এই ভিডিওগুলোকে স্লাইড সব কিছু রেডি করে বানানোর জন্য, কখনো কখনো 4 ঘন্টা 4.5 ঘন্টা সময়ও যায়। তো এত এফোর্ট তোমাদের জন্য দিচ্ছি, আর তোমরা যদি একটু ভাইয়াকে রেসপন্স না করো তাহলে তো ভাইয়া এফোর্ট কমায় দিব। তো তোমরা যদি ক্লাসগুলো করো তাহলে অবশ্যই ভাইয়াকে কি করো, কমেন্ট করে জানাও যে তোমাদের উপকৃত হচ্ছ কিনা, বা ক্লাসগুলো তোমাদের ভালো লাগতেছে কিনা, তোমরা বুঝতেছো কিনা, এই বিষয়টা ভাইয়াকে জানাও, ঠিক আছে। তো সবাই আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে।